ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা শিখতে চলেছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কিন্তু আমাদের জীবনে সবথেকে বড় ভূমিকা পালন করবে। আমরা যারা সায়েন্স নিয়ে পড়ছি তারা ত্রিকোণমিতি যদি না জানি তাহলে কিন্তু আমরা একদমই অঙ্ক করতে পারবো না 11 এবং 12-এ। ত্রিকোণমিতির বেস শুরু হয় ক্লাস 10 থেকে, কিন্তু এই বছর আমাদের ক্লাস 10-এর সিলেবাস থেকে ত্রিকোণমিতিটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সেই হিসাবে আমার যে নতুন ভাই বোনেরা নতুন 11-এ সায়েন্স নিয়ে পড়তে চাইছো তাদের তো ত্রিকোণমিতিটা জানা আবশ্যক। সেই ত্রিকোণমিতির জন্য আমি একটা ভিডিওতে ক্লাস 10-এ যত ত্রিকোণমিতি ছিল সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করছি। আমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তোমরা অবশ্যই উপকৃত হবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই আমাদের ত্রিকোণমিতি শিখতে হলে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে কোণ পরিমাপের ধারণা। যদি কোণ সম্পর্কেই আমাদের ধারণা না থাকে তাহলে ত্রিকোণমিতি আমরা পড়বো কি করে? ত্রিকোণমিতি এই কথাটির মধ্যেই কিন্তু কোণ লুকিয়েছে, ত্রিকোণ। তো কোণ যদি আমরা না বুঝতে পারি তাহলে ত্রিকোণমিতি কিন্তু আমরা বুঝতে পারবো না। তো চলো আমরা শুরু করি আমাদের জার্নি ফর ত্রিকোণমিতি। দেখো, মনে করে নাও আমি বোর্ডে একটা ও এ রশ্মি এঁকেছি, ও এ। এই রশ্মিটা কিছু দূর ঘুরে এই অবস্থানে এসে গেল, ও এ ড্যাশ, আর আরেকবার ঘুরে ও এই জায়গায় চলে এলো, এ ডবল ড্যাশ। তো এই রশ্মিটা এই দিকে ঘুরেছে আর এই রশ্মিটা আবার এই দিকেও ঘুরেছে। তো এই যে দিকটা এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে আর এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। কোনো একটা সরল রেখাংশ বা কোনো একটা রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তবে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা পজিটিভ কোণ অর্থাৎ ধনাত্মক কোণ বলবো। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তবে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা ঋণাত্মক কোণ বলবো বা নেগেটিভ কোণ বলবো। ইম্পর্টেন্ট কথা, নোট করবে এটা। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোণ মাপা হয় তাহলে পরে আমরা সেই কোণটাকে সবসময় পজিটিভ কোণ বলবো, আর ঘড়ির কাঁটার দিকে যদি কোণ মাপা হয় তাহলে সবসময়ের জন্য সেই কোণটাকে আমরা নেগেটিভ কোণ বলবো। তাহলে পজিটিভ এবং নেগেটিভ কোণের ধারণা আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। সবসময়ের জন্য তোমাকে মনে রাখতে হবে তুমি কোণটা কোন দিকে মাপছো। এই কোণটা আর এই কোণটার ভ্যালুটা হয়তো সমান হতে পারে। মনে করো না এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি হতে পারে, কিন্তু এই কোণটাকে পজিটিভ 30 ডিগ্রি আর এটাকে নেগেটিভ 30 ডিগ্রি বলতে হবে। মড ভ্যালুটা সেম হলো, যে এদের মান আলটিমেটলি কতটা দূরত্ব গেছে, দূরত্বটা 30 ডিগ্রি গেছে, কিন্তু এটা পজিটিভ দিকে গেছে আর এটা নেগেটিভ দিকে গেছে। এই কথাটা মনে রাখতে হবে। দেখো, বোর্ডে আমি বিভিন্ন রকমের কোণ এঁকেছি। এই কোণগুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকতেই হবে। এই কোণগুলো সাধারণত আমরা ক্লাস 5-6-এর দিকে শিখে আসি, তবুও আমি একবার স্মরণ দেওয়ার জন্য কোণের ছবিগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথমে আমি একটা কোণ এঁকেছি। এই কোণটা এ ও বি, এই কোণটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বিলং করে, অর্থাৎ 0 ডিগ্রির বড় এবং 90 ডিগ্রি ছোট। এই কোণটাকে সূক্ষ্ম কোণ বলা হয়, সূক্ষ্ম কোণ। এই কথাগুলো কিন্তু নামগুলো তোমাদের মনে রাখতে হবে, সূক্ষ্ম কোণ। এই যে কোণটা এঁকেছি এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, একদম পারপেন্ডিকুলারের হিসাবে ওরা একে অপরের উপর দাঁড়িয়ে আছে। এই কোণটাকে বলা হয় সমকোণ, সমকোণ। এরপরে দেখো, এই যে কোণটা এঁকেছি এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে, 90 থেকে বড় হবে এই কোণটা, এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে। এই কোণটার নাম হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ। আর এই যে কোণটা আমি এঁকেছি এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এই কোণটাকে বলা হয় সরল কোণ। এই কোণগুলোর চিত্র এবং নাম আমাদের জানতে হবে। কোণের চিত্র এবং নাম যদি আমরা না বুঝি তাহলে তো সামনে আমরা কোনো কিছুই বুঝতে পারবো না। তো ছবিগুলো দেখো, সূক্ষ্মকোণ কাকে বলা হবে? যে কোণের মান 0 থেকে বড় 90 থেকে ছোট তাকে বলা হবে সূক্ষ্মকোণ। যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হবে সমকোণ। যে কোণের মান 90 থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট তাকে বলা হবে স্থূলকোণ। যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হবে সরল কোণ। এছাড়া আরও কোণ আছে। দেখো, আমি মনে করে নাও একটা কোণ এঁকেছি, এই যে সেই বি আর এটা ও আর এটা হচ্ছে এ, এই বাইরের দিকেও তো একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। যে কোণের মান 180 ডিগ্রির থেকে বড় এবং 360 ডিগ্রির থেকে ছোট সেই কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এরপরে মনে করো নাও একটা সরলরেখা, এই যে ও আর এটা এ, এটা পুরো ঘুরে আবার আগের অবস্থানে চলে এলো। তাহলে এই যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটার মান কত হয়? 360 ডিগ্রি। এই কোণটাকে বলা হয় সম্পূর্ণ কোণ, 360 ডিগ্রিকে বলা হয় সম্পূর্ণ কোণ। এই হলো আমাদের কোণের ধারণা। কোণের ধারণা সম্পর্কে আমি কম বেশি বলার চেষ্টা করেছি, তোমরা এটা মন দিয়ে দেখো তাহলে অবশ্যই বুঝে যাবে। এই জায়গায় আমি যে কোণগুলো মেপেছিলাম এখানে প্রতিটা কোণ কিন্তু আমরা ডিগ্রিতে মেপেছিলাম। কোণ মাপার আরও অন্যান্য একক আছে, সেই এককগুলো সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে। কোণকে আরও রেডিয়ান এককে মাপা যায়, গ্রেডিয়ান এককে মাপা যায়, স্টেডিয়ান এককেও মাপা যায়। সেই জিনিসগুলো কি এক এক করে আমরা দেখাবো সামনের দিকে। চলো দেখো, আমি এখানে একটা বৃত্ত এঁকেছি। এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মনে করে নাও আর একক। তাহলে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যত হয় পরিধি বরাবর যদি আমরা ততটা পথ যাই, ব্যাসার্ধের তো একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটাই যদি আমরা পরিধি বরাবর যাই তাহলে ওটা কেন্দ্রের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান। এর মানে হচ্ছে 1 রেডিয়ান। ওকে, আর এ ডি দ্বারা রেডিয়ানের জিনিসটা বোঝানো হয়, আর রেডিয়ানের একক মাথায় সি দিয়ে বোঝানো হয়, সেগুলো আমরা সামনে গিয়ে আরও শিখবো। তো এই 1 রেডিয়ানের মান সব বৃত্তের ক্ষেত্রেই সমান। মনে করে নাও এই বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে এটা, তাহলে এর ব্যাসার্ধ ততটা যদি আমরা পরিধি বরাবর যাই তাহলে এখানেও যে কোণটা উৎপন্ন করবে সেটাকে 1 রেডিয়ান বলা হবে, এবং এই কোণের মান সবসময় যেন সমান হবে। এটা ছোট আছে
আছে, এবার এটা জুম করলে বড় হয়ে এর মতো হয়ে যাবে। প্রতিটা বৃত্তের ক্ষেত্রে এই কোণটার মান ফিক্সড হয়, এই জন্য এই কোণটা একটা ধ্রুবক এবং এই ধ্রুবক কোণটার মানটা বলা হয় 1 রেডিয়ান। এবার আমি একটা কথা এখানে বলেছি ইম্পর্টেন্ট, কি যে একটা বৃত্তের ব্যাসার্ধ যতটা, আমরা যদি ওর পরিধি বরাবর ততটা যাই, তাহলে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হবে 1 রেডিয়ান। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ আর একক, তাহলে পরিধি বরাবর আর একক গেছে জন্য আমরা কিন্তু 1 রেডিয়ান পেয়েছি। তাহলে আমি কি বলতে পারি পরিধির উপর আর একক দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা তৈরি করে কত 1 রেডিয়ান। তাহলে 1 একক দৈর্ঘ্যটা কত তৈরি করবে, 1 একক দৈর্ঘ্য তৈরি করবে 1/r রেডিয়ান। তাহলে এই সম্পূর্ণ পরিধির দৈর্ঘ্য কত, আমরা সম্পূর্ণ কোণটাকে বিচার করতে চাইছি। সম্পূর্ণ পরিধির দৈর্ঘ্য আমরা জানি বৃত্তের সম্পূর্ণ পরিধির দৈর্ঘ্য হয় 2πr, তাহলে 2πr একক দৈর্ঘ্য তৈরি করবে 2πr/r, এত রেডিয়ান, আর কেটে গেল অর্থাৎ 2π রেডিয়ান। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, সম্পূর্ণ বৃত্তের পরিধি অর্থাৎ সম্পূর্ণ গোলাকার কোণটাকে কত বলা হবে 2π রেডিয়ান। এই কথার অর্থ কি, যে 360 ডিগ্রি = 2π রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি অর্থাৎ এটাকে 2 দিয়ে ভাগ করলে 180 হবে, তাহলে এইটা হবে পাই। তাহলে 180 ডিগ্রি = π রেডিয়ান, রেডিয়ানের চিহ্ন মাথায় সি দ্বারা লেখা হয়। তাহলে ইম্পর্টেন্ট একটা নোট, এই নোটটা আমাদের মনে রাখতে হবে, 180 ডিগ্রি = π রেডিয়ান। এটা দ্বারা আমাদের বিভিন্ন রকম অঙ্ক করতে হবে, সেই অঙ্কগুলো আমরা শিখবো একটু পরে, ধীরে ধীরে এগিয়ে যখন আমরা সামনের দিকে যাব তখন আমরা শিখবো। আপাতত তোমরা মনে রেখে দেবে যে 180 ডিগ্রি = π রেডিয়ান কি করে পেলাম, আর একক দৈর্ঘ্য তৈরি করছে 1 রেডিয়ান, ডেফিনেশন থেকে সেটা নিয়েছি। তাহলে 1 একক দৈর্ঘ্য তৈরি করবে 1/r রেডিয়ান, আর 2πr সম্পূর্ণ বৃত্তের পরিধিটা 2πr একক, সেটা তৈরি করবে কত 2πr/r, আর কেটে গেল, তাহলে 2π রেডিয়ান। তাহলে সম্পূর্ণ বৃত্তে একটা গোলকে আমরা বলি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি = পেলাম 2π রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি = পাবো π রেডিয়ান। सिंपल কথা। अरे भाई मैं फास्ट हो गया क्या? अपन भाई लोगों का स्टाइल ही है ऐसा, मन लगा के देखो यहाँ पर। দেখো এই জায়গায় আমরা কি করেছি, ইম্পর্টেন্ট কথা বলে দিই। মনে করে নাও যে কোনো একটা বৃত্তের পরিধি বরাবর যদি আমরা এস একক যাই, এস একক, তাহলে ওটা কেন্দ্রের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে তার বৃত্তীয় মান, এই রেডিয়ানটাকে বলা হয় কিন্তু বৃত্তীয় মান। আর যে ডিগ্রিটা আমরা শিখেছিলাম একটু আগে 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি, এই 40 ডিগ্রি এককটাকে বলা হয় ষষ্ঠিক মান, আর রেডিয়ানটাকে বলা হয় বৃত্তীয় মান। এই কথাটা মনে রেখে দেবে। তাহলে এইখানে পরিধির উপর যে কোনো একটা এস একক দূরত্ব যদি আমরা যাই, ওই এস এককটা কেন্দ্রের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে সেটার যদি বৃত্তীয় মান থিটা হয়, বৃত্তীয় মান অর্থাৎ এই পাইটাই দিয়ে একটা মান, সেটা যদি থিটা হয়, তাহলে পরে আমরা সবসময়ের জন্য বলতে পারবো কি এস = r থিটা। ইম্পর্টেন্ট নোট একটা, এই নোটটা মনে রেখে দিতে হবে। কি বলা হয়েছে, বৃত্তের পরিধির উপর যে কোনো একটা দূরত্ব, সেই দূরত্বটাকে যদি আমরা এস বলি, এই বিন্দু থেকে এই বিন্দুর এই দূরত্বটাকে যদি আমরা এস বলি, এ কেন্দ্রের সঙ্গে একটা কোণ উৎপন্ন করেছে, সেই কোণটার বৃত্তীয় মান যদি থিটা হয়, তাহলে পরে আমরা বলতে পারবো এস = r থিটা। আর হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে বৃত্তীয় মান, আর এস হচ্ছে ওই পরিধির উপর আমরা কতটা দূরত্ব গিয়েছি সেটা। তাহলে এগুলো হলো একদমই সহজ কনসেপ্ট। এই কনসেপ্টগুলো আমাদের মনে রেখে এক এক করে সামনের দিকে এবার এগোতে হবে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো দেখো বোর্ডে আমি একটা কোশ্চেন দিয়েছি যে একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, ওই বৃত্তের পরিধির উপর 5.5 সেমি দৈর্ঘ্যের চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কত। অর্থাৎ একটা বৃত্তের ব্যাসার্ধ আর ইজ কত বলে দেওয়া আছে, আর = 7 সেমি। ওই বৃত্তের পরিধির উপর একটা বৃত্তচাপ অর্থাৎ এস = কত বলে দেওয়া আছে 5.5 সেমি। তাহলে পরে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ অর্থাৎ থিটার মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সিম্পল সূত্র আমরা সামনে দেখতে পাচ্ছি, এস = r থিটা, সেখানে বসিয়ে দেবো, হয়ে যাবে অঙ্কটা। খুব সহজ জিনিস। তো এখানে দেখো আমরা মনে করে নিলাম যে কেন্দ্রস্থ কোণটির মান হলো থিটা, তাহলে আমরা যে সূত্রটা জানি যে এস = r থিটা, তাহলে এস এর মান 5.5, এস এর মান 5.5 আর কত আছে 7 * থিটা। তাহলে থিটা বলতে পারি 5.5 বাই হচ্ছে 7 5.5/7 গুণ 10 পয়েন্ট আমরা তুলে দিলাম। তাহলে এখান থেকে আমরা 10কে 5 দ্বারা কাটলাম 2, আর এটাকে 11, তাহলে আমরা 11/14 এটা বলতে পারি। তাহলে পরে আমাদের উত্তরটা হবে কত 11/14 রেডিয়ান। বারবার বলা হয়েছে, আগের বার যেটা আমরা বলেছিলাম, এই কোণটা হচ্ছে রেডিয়ান মান, এটাকে বলা হয় বৃত্তীয় কোণ। এটা মনে রাখতে হবে, একক সঠিক না দিলে কিন্তু তুমি 0 পাবে। তাহলে সেই হিসাবে আমাদের অ্যান্সার কত হলো 11/14 রেডিয়ান। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা বিশেষ করে আমরা এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, তোমাদের মনে রেখে দিতে হবে কিন্তু এই সূত্রটা। ওকে, তো চলো আমরা সামনের দিকে এবার এগোবো। এবার আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। বোর্ডে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। ভাই এদিকে কনসেন্ট্রেট দাও, ওইদিকে তাকিয়ে তোমার কোনো লাভ নেই, এদিকে কনসেন্ট্রেট দাও। এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। এই সমকোণী ত্রিভুজের বি কোণটার নাম সমকোণ। হলে ছোটবেলায় আমরা কি শিখেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের 3টি বাহুর নাম হয় অতিভুজ, লম্ব, ভূমি। তাহলে তোমরা আমাকে বলো তো এখানে অতিভুজ কোনটা, ভূমি কোনটা এবং লম্ব কোনটা?
নিশ্চয়ই তোমরা বলে ফেলেছো, আমি জানি যে ইতিমধ্যে তোমরা সবাই জানো এটাকে কি বলা হয়, অতিভুজ। এটাকে কি বলা হয়, ভূমি। এটাকে কি বলা হয়, লম্ব, তাই তো? এটাই তো সঠিক। তাহলে তোমরা যদি এটা বলে থাকো তাহলে তোমরা অবশ্যই ভুল বলেছো। এই কনসেপ্ট এখন তোমাদের দূর করতে হবে। এই কনসেপ্ট নিয়ে আর এগোনো যাবে না সামনের দিকে। এবার আমাদের যেটা এক্স্যাক্ট নিয়ম, সেই নিয়মটা আমাদের জানতে হবে যে একটা সমকোণী ত্রিভুজের কোন বাহুটাকে কি বলা হয়। একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হবে, এটা একদম ফিক্সড। এবং অতিভুজই হলো সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু, এটা ফিক্সড। এবার কোনটা লম্ব কোনটা ভূমি সেটা যদি তোমাকে বলতে হয় তাহলে আগে একটা কোণ আইডেন্টিফাই করে নিতে হবে। যদি তোমাকে বলা হয় এই কোণের সাপেক্ষে বিচার করো, এই কোণটার নাম মনে করলাম থিটা, তাহলে কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় লম্ব। ইম্পর্টেন্ট কথা। তাহলে এটা তো অতিভুজ সবসময়ের জন্য ফিক্সড। অতিভুজটা কোথায়, সমকোণের বিপরীত দিকে থাকবে। আর যে কোণটার সাপেক্ষে আমরা সমস্ত কিছু মাপামাপি করবো সেই কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে সেটাকে বলা হবে লম্ব। তাহলে বাকি যেটা পড়ে আছে সেটাকে বলা হবে ভূমি। বোঝা গেছে কথাটা কি? যদি আমি এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, এবার আমি বললাম যে এই কোণটার নাম হচ্ছে থিটা, তাহলে এই কোণের বিপরীত দিকে এটা আছে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীতে যে থাকবে সে হচ্ছে অতিভুজ, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে আমি যদি একটা কোণ এখন এরকম এঁকে দিই, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হতে গেলে আমরা সমকোণী ত্রিভুজের ডেফিনেশন ছোটবেলায় কি শিখেছিলাম, যে ত্রিভুজের একটি কোণের মান সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সেই ত্রিভুজটাকেই বলা হয়েছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে কোণটা আছে এই কোণটা তো সমকোণ। সমকোণ হতে গেলে দুটো সোজাসুজি বাহু খুঁজে বের করতে হবে তোমাকে। সোজাসুজি যদি বাহু থাকে তাহলে সেই কোণটাকে সবসময়ের জন্য সমকোণ বলা হবে, আর যেহেতু এটা ত্রিভুজ তাই জন্য এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখন যদি তোমাকে বলা হয় এই কোণের সাপেক্ষে তুমি সবকিছু মাপো, তাহলে এই কোণের বিপরীত দিকে এ আছে, এইটাকে বলা হবে লম্ব, আর এই সমকোণের বিপরীত দিকে এ আছে, তাহলে এইটাকে বলা হবে অতিভুজ, আর বাকিটাকে বলা হবে ভূমি। যদি তোমাকে বলা হয় যে একটা ত্রিভুজ আছে সে হচ্ছে এইরকম, এই হচ্ছে আমাদের এই কোণের সাপেক্ষে সমস্ত কিছু পরিমাপ করো, তাহলে এই যে সমকোণের বিপরীত দিকে যেটা আছে সেটাকে বলা হবে অতিভুজ। কথাগুলো ইম্পর্টেন্টলি শোনো, সমকোণের বিপরীতে যে আছে সে হলো অতিভুজ, কোণের বিপরীতে যে আছে যে অর্থাৎ যে কোণের সাপেক্ষে আমরা মাপছি তার বিপরীতে যে আছে তাকে বলা হবে লম্ব, আর বাকিটাকে বলা হবে ভূমি। কোণ সর্বদা যে কোণের সাপেক্ষে আমরা মাপামাপি করি এই কোণ সর্বদা অতিভুজ এবং ভূমির মধ্যে হয়। অতিভুজ আর ভূমির মধ্যে কোণ উৎপন্ন হবে। দেখো যে কোণটার সাপেক্ষে আমরা মাপছিলাম এই কোণটা অতিভুজ আর ভূমির মধ্যে হবে। এই দেখো এই কোণের সাপেক্ষে আমরা মাপছিলাম অতিভুজ আর ভূমির মধ্যে সবসময় কোণ উৎপন্ন হবে। ইম্পর্টেন্ট আরেকটা কথা, এই কথাগুলো কিন্তু নোট করতে হবে, নিজে নোট তৈরি করো। তুমি কি করছো, তুমি বসে বসে ভিডিওটা শুধু দেখছো, বসে বসে শুধু ভিডিওটা দেখলে হবে না, খাতা নাও, পেন তোলো, নোটগুলো তৈরি করো। নোট তৈরি করা ভীষণ ইম্পর্টেন্ট। আর কখনো অন্যের নোট নিয়ে পড়াশোনা করবে না। নোট যদি তুমি অন্যেরটা নাও সেখানে তো তার কনসেপ্টগুলো আছে, তোমার কনসেপ্ট বুঝতে হলে তোমাকে নিজে কষ্ট করে নোট তৈরি করতে হবে। কষ্ট না করলে জীবনে কিন্তু সফলতা কখনোই পাবে না। চুরি করে বেশি দূর এগোনো যায় না, অর্থাৎ তুমি অন্যের নোট নিয়ে এসে পড়াশোনা করছো সেটাকে এক প্রকার চুরিই বলে। তাহলে এই যে কথাগুলো বলা হলো, কোণ সর্বদা অতিভুজ এবং ভূমির মধ্যে তৈরি হবে, কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে লম্ব। ইম্পর্টেন্ট কথা। তাহলে ছোটবেলায় আমরা এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতাম, বলতাম এটার নাম অতিভুজ, এটার নাম ভূমি, আর এটার নাম লম্ব। সেই কনসেপ্ট কিন্তু ঠিক নয়। ইভেন তুমি যদি কোনো ছোট ভাই বোনকে তুমি শেখাও এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে, তাকে সবসময়ের জন্য পারফেক্ট শেখানোর চেষ্টা করবে, তাহলে তার ভবিষ্যতে বড় হয়ে আর এই কনসেপ্টগুলো চেঞ্জ করার প্রয়োজন হবে না, একবারেই সে সঠিকগুলো শিখে নেবে। তো চলো আমরা সামনের দিকে এগোবো। এবার বোর্ডে দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, যে সমকোণী ত্রিভুজের এবিসিটা হচ্ছে সমকোণ, অর্থাৎ বি কোণের মান সমকোণ। এই কোণের সাপেক্ষে সমস্ত কিছু আমরা এখন পরিমাপ করবো এবং আমরা নতুন কিছু জিনিস শিখবো, একদমই নতুন, যে জিনিসগুলো আমরা আগে কখনো শিখিনি। তো এই কোণটার সাপেক্ষে এইটা হলো আমাদের লম্ব, অর্থাৎ কোণের বিপরীত দিকে যে থাকে তাকে লম্ব বলা হয়, এটা আমি আগে বলেছি। আর কোণের সঙ্গে যেটা লেগে থাকে সেটা হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীত দিকে যেটা থাকে সেটাকে কি বলা হয়, অতিভুজ। এই কথাগুলো কিন্তু আমি আগে বলে এসেছি, অতিভুজ। আচ্ছা, এইবার দেখো কিছু নাম, যেমন আমাদের অনেক ভাই বোন আছে বা আমাদের অনেক প্রিয় মানুষ আছে যাদের আমরা বিভিন্ন নামে ডাকি। সেই নামগুলো আমরা কেন তাদের ডাকি, ওই নামটা মনে হয় যেন হ্যাঁ এটা ভালো একটা নাম, সেই নামটা হিসাবে আমরা তাকে ডাকতে শুরু করে দিই। তো মনে করে নাও, যেমন আমার নাম তপন, কারোর নাম অমিত, কারোর নাম সুমন, কারোর নাম আবার সুমনা, কারোর নাম আবার রিমি, এরকম অনেক নাম আছে। এই নামগুলো কে রাখে? বাবা মা রাখে বা কোনো পরিজন রাখে, যার ভালো লাগে এই নামটা সেই তো এই নামটা রাখে। ঠিক সেরকমই এই সমকোণী ত্রিভুজের উপর বিশেষ কিছু নাম সৃষ্টি করা হয়েছিল। কেমন? মনে করে নাও কোনো এক জায়গায় আমি লম্ব বাই অতিভুজ করলাম, লম্ব বাই হচ্ছে অতিভুজ, অর্থাৎ লম্ব আর অতিভুজের অনুপাত এ বাই বি, এই জিনিসটাকে কিন্তু লেখা হয় a:b। এই জন্য এই জায়গা বাই আকারে আছে, বাই আকারে থাকলে পরে তুমি ছোটবেলায় শিখেছিলে ভগ্নাংশ, এখন আর সেরকম কনসেপ্ট রাখলে হবে না, এখন তুমি বড় হয়ে গেছো। লম্ব আর অতিভুজের অনুপাত এটাকে বলা হবে, ঠিক আছে? অনুপাতও বলতে পারো, ভগ্নাংশও বলতে পারো। লম্ব আর অতিভুজের যদি আমরা অনুপাত বা ভগ্নাংশ নিই তাহলে তার একটা স্পেশাল নাম থাকবে, সেই নামটাকে আমরা বলবো সাইন থিটা অ্যাকর্ডিং টু দিস থিটা। এটা কিন্তু মনে রেখে দিতে হবে। আবার যদি আমরা কি করি যে ভূমির সঙ্গে অতিভুজের অনুপাত নিই, ভূমি বাই অতিভুজ, তাহলে তার একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় কস থিটা। আর যদি লম্ব আর ভূমির আমি অনুপাত নিই, লম্ব আর ভূমি, তাহলে তারও একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় ট্যান থিটা। এই নামগুলো কিন্তু আমাদের মনে রেখে দিতে হবে। ত্রিকোণমিতির সূচনা হলো এখান থেকে।
আগের যে জিনিসগুলো ছিল ওগুলো পুরনো জিনিসপত্র, এখান থেকে অরিজিনাল ত্রিকোণমিতি কিন্তু আমাদের শুরু হলো। তাহলে লম্ব বাই অতিভুজ এটার নাম হচ্ছে সাইন থিটা। এই জিনিসটা তুমি মনে করে নাও যে অনেক বড় একটা জিনিস ছিল অনুপাতটা, সেটাকে ছোট্ট করে যে একে সৃষ্টি করেছিল সে নাম দিয়েছিল সাইন থিটা। যেমন তোমার নাম রিমি, কেউ ভালোবেসে রেখেছিল, ঠিক সেরকমই এখানে সাইন থিটা রাখা হয়েছে। ভূমি বাই অতিভুজ এটাকে কস থিটা, লম্ব বাই ভূমি এটাকে ট্যান থিটা। এই নামের আরও একটা মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যটা তো তোমাদের যদি জানতে হয় তাহলে আমাদের চ্যানেলে ডান দিকে তুমি যে প্লেলিস্ট অপশন আছে ওখানে গিয়ে দেখবে হিস্ট্রি অফ ট্রিগোনোমেট্রি বলে একটা অপশন আছে, সেখানে আমি এই নামগুলোর উৎপত্তির হিসাবে অনেক আলোচনা করেছি। এই ত্রিকোণমিতির পিছনে মূলত আমাদের ভারতবর্ষের অবদান সব থেকে বেশি আছে। ভারতবর্ষের যে গণিতজ্ঞ ছিল, ভারতবর্ষ বরাবরই গণিতের জন্য বিখ্যাত, যেমন আর্যভট্ট, বরাহমিহির, এছাড়াও অনেকে আছে, মহাবীর আছে, অনেকে আছে, তারা এই ত্রিকোণমিতির পিছনে প্রচুর খেটেছিল। ত্রিকোণমিতির জন্য বিশেষ করে বরাহমিহির ওনরা খুব খেটেছিল। তো সেই হিসাবে এই নামের রহস্যগুলো যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা প্লে লিস্টে যাও, হিস্ট্রি অফ ত্রিকোণমিতি, ওর মধ্যে দেখো সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। তো এখন আর সামনের দিকে এগো। তাহলে আমরা শিখে গেছি লম্ব বাই অতিভুজকে সাইন থিটা, ভূমি বাই অতিভুজকে কি বলা হবে কস থিটা, এবং লম্ব বাই ভূমিকে বলা হবে ট্যান থিটা। এবং যদি এটা উল্টে দিই, অর্থাৎ অতিভুজ বাই আমরা যদি আমরা লম্ব করি তাহলে তারও একটা নাম থাকবে, সেই নামটাকে বলা হবে কোসেক থিটা, COSEC, কোসেক থিটা। এবং যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে কি পাওয়া যাবে অতিভুজ বাই ভূমি, তাহলে তারও একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় সেক থিটা। নামগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে নামগুলো। এবং এটাকেও যদি আমরা উল্টে দিই তারও একটা স্পেশাল নাম আছে ভূমি বাই লম্ব, তাহলে সেটাকে বলা হবে কত কট থিটা, তার নাম হচ্ছে কট থিটা। তাহলে এই হলো আমাদের ত্রিকোণমিতির মোট 6খানা নাম। এই 6খানা নাম তোমাকে মনে রাখতে হবে। কিভাবে তুমি মনে রাখতে পারো দেখো, এর আদ্য অক্ষরগুলো নাও, আদ্য মানে প্রথম অক্ষরগুলো নাও। এখানে কি আছে ল, এখানে অতি, ল অতি, ভূ অতি লভু, মানে ল অতিরিক্ত, ভূ অতিরিক্ত আর ল ভূ। আর এই জায়গা কি আছে অতি ল, আবার অতিরিক্ত ল, অতিরিক্ত ভূ, আর হচ্ছে ভুল, ভূ আর ল ভুল, ল অতি ভূ অতি লভু, আর অতি ল অতি ভূ ভুল। এইভাবে তুমি মনে রাখতে পারো সাইন কস ট্যান কোসেক সেক কট। আর সব থেকে সহজ কথা ভাই, এত রুল টুল দিয়ে মনে রাখার কি দরকার? 6টা নাম মনে রাখতে পারবো না? তোমার বন্ধু বান্ধবী তো হাজার হাজার আছে, ফেসবুক ফ্রেন্ড আছে, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড আছে, ইনস্টাগ্রাম ফ্রেন্ড আছে, কত জায়গায় ফ্রেন্ড আছে তোমার। তুমি তো সব ফ্রেন্ডের নাম কম বেশি মনে রাখো, অন্ততপক্ষে 50-60টা নাম তো তোমার মাইন্ডে আছে। আর 6টা নাম কি তুমি মাইন্ডে রাখতে পারবে না? চেষ্টা করলে সবই হয়। তো এই 6টা নাম তোমাকে মনে রাখতে হবে। এবার চলো আমরা আরেকটু সামনের দিকে এগোবো, এক এক করে আমরা শিখতে থাকবো এবং কিছু অঙ্কও করতে থাকবো তার সঙ্গে। তো সেই হিসাবে তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো। তো সামনের দিকে আমরা এগোবো। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গায় আমরা কি পেয়েছি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা, আর অতিভুজ বাই লম্ব ইকুয়াল টু কোসেক থিটা। তাহলে আমি কি বলতে পারি সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা, আবার কোসেক থিটার বিপরীত হলো সাইন থিটা। ভালো করে দেখো, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, তাহলে এটা উল্টে গেছে জন্যই তো এটা সৃষ্টি হয়েছে। তাহলে সাইন থিটার বিপরীত কোসেক থিটা, আবার কোসেক থিটার বিপরীতটা হচ্ছে সাইন থিটা। সিমিলারলি কস থিটার বিপরীত সেক থিটা, আবার সেক থিটার বিপরীত কস থিটা, ট্যান থিটার বিপরীত কট থিটা, কট থিটার বিপরীত ট্যান থিটা। কেমন হলো কথাটা? আমরা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। বিপরীত মানে 1 বাই দ্বারা বোঝানো হবে এখন থেকে। বিপরীত মানে তুমি এখন উল্টো পাল্টা আবার কিছু মাথার মধ্যে নিয়ে নিও না। আবার সিমিলারলি আমরা বলতে পারি যে কস থিটার বিপরীত 1 বাই সেক থিটা, সেক থিটা। আবার এখানে আমরা বলতে পারি যে ট্যান থিটার বিপরীত কি হবে 1 বাই কট থিটা। তাহলে এবার খেয়াল করো, যদি আমরা এই কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে কি পাওয়া যাচ্ছে? সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1, এই আরেকটা সূত্র সৃষ্টি হলো, ইম্পর্টেন্ট সূত্র। আবার এই কোনাকুনি গুণি যদি আমরা গুণ করি তাহলে সেক থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আরেকটা সূত্র। আবার যদি আমরা এই কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো? ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। একদম ইম্পর্টেন্ট 3টে সূত্র আমরা এখানে দেখলাম। তাহলে এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার যে এরা বিপরীত, যে কোনো একটা ফাংশন, এই সাইন ট্যান কস এগুলো কিন্তু ফাংশন। শুধুমাত্র সাইন মানে কিছুই হবে না, যখন এর পাশে একটা কোণ বোঝানো হবে তখন তুমি বুঝতে পারবে ওই কোণটা যে সমকোণী ত্রিভুজের একটা পারফেক্ট কোণ, ওই কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাতটা হচ্ছে সাইন থিটা। শুধুমাত্র সাইন বললে ওটা একটা ইংলিশ শব্দ মাত্র, SIN, এছাড়া আর কিছুই না। ঠিক সেরকমই ট্যান ম্যান কিছুই হয় না। আর সাইন থিটা বললে এটা একটা ফাংশন বোঝায়। তখন এই যে জিনিসগুলো আমরা লিখেছি, তাহলে যে কোনো ফাংশন এবং তার বিপরীত ফাংশন গুণ করলে সবসময় যেন 1 হবে। সিমিলারলি এইগুলো আছে। তাহলে একটা কথা আমরা এখানে সহজে মনে রাখার চেষ্টা করবো। মনে করে নাও যে 1 বাই কোসেক থিটা আছে, তাহলে এই জিনিসটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো এই জিনিসটা 1 বাই কোসেক থিটা মানে সাইন থিটা, মানে কোসেক থিটার বিপরীত। 1 বাই কোসেক থিটা মানে কি? কোসেক থিটার বিপরীত। কোসেক থিটার বিপরীত জিনিসটা কি? সাইন থিটা। সেম ভাবে যদি 1 বাই ট্যান থিটা থাকে কোনো জায়গায়, তাহলে ট্যান থিটার বিপরীত সেই জিনিসটা কি? কট থিটা। এই জিনিসগুলো কিন্তু দ্রুত মনে রাখতে হবে। তাহলে এটাকে মনে রাখার আরেকটা সহজতম নিয়ম কি? ট্যান থিটাকে উপরে নিয়ে গেলে কট থিটা হয়ে যাবে। তুমি এইভাবে মনে রাখবে, কারণ অঙ্ক যখন আমরা 11-12 অঙ্কগুলো করবো তখন কিন্তু ভীষণভাবে এইগুলো দ্রুত ভাবতে হবে আমাদের। তখন তুমি যদি ভাবো ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, সেটাকে উল্টে দিলাম ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব ইজ ইকুয়াল টু কি হবে? কট থিটা। অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। তুমি কি করবে? এই যে কোসেক থিটার বিপরীত মানে সাইন থিটা, বা কোসেক থিটা উপরে চলে গেলে সাইন থিটা হয়, ঠিক সেমনভাবে এই জায়গা আছে 1 বাই সেক থিটা।
তাহলে এটা কি sec থিটার বিপরীত, sec থিটা ইজ বিপরীত মানে cos থিটা, বা sec থিটা উপরে যদি চলে যায় তাহলে cos থিটা হয়ে যায়। কেমন মনে করে নাও যে 1/x আছে, x যদি উপরে চলে যায় তাহলে x এর মাথায় 1 হয়, 1/x⁻³ আছে তাহলে এই x⁻³ যদি উপরে চলে যায় x⁻³ হয়। ঠিক সেরকমই sec থিটা যদি উপরে চলে যায় cos থিটা হয়ে যায়, cosec থিটা উপরে চলে গেলে sin থিটা, tan থিটা উপরে চলে গেলে cot থিটা। অর্থাৎ তার বিপরীত যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আমাদের বসিয়ে দিতে হবে। খুব সহজেই কথাগুলো। এবার দেখো এর পরবর্তী আমাদের কি কি জানতে হবে। এবার একটা জিনিস খেয়াল করো যে tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম, লম্ব বাই হচ্ছে ভূমি ছিল, তাই তো। তো tan থিটাকে মনে করে নাও এই লম্ব আর ভূমিকে আমি আরেকটা জিনিস কি বেঁচে আছে, অতিভুজ, অর্থাৎ উপরেও অতিভুজ দিয়ে ভাগ করলাম আর নিচেও আমি অতিভুজ দিয়ে ভাগ করলাম। কি করেছি আমি, এই লম্ব বাই ভূমি আছে তো লম্বকেও অতিভুজ দিয়ে ভাগ করেছি, ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করেছি। a বাই বি আছে, মনে করে নাও a বাই বি কে আমি এটাকেও c দ্বারা ভাগ করলাম আর b কেও যদি c দ্বারা ভাগ করি তাহলে আলটিমেটলি a বাই সি ইন্টু c বাই বি, সি সি কেটে গেল আবার সেই a বাই বি। অর্থাৎ কোনো একটা ভগ্নাংশ বা কোনো একটা ফাংশনের উপরে নিচে একই জিনিস দিয়ে ভাগ করলে সেই ফাংশনটার কোনো পরিবর্তন হয় না, শুধু একটু তার আকারের পরিবর্তন ঘটে, আর কোনো পরিবর্তন ঘটে না। ঠিক সেরকমই আমি এখানে কি করেছি, লম্বকেও অতিভুজ দিয়ে ভাগ করেছি, ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করেছি। তাহলে কি পাওয়া যাবে এখানে দেখো, এই যে লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কি আমরা লিখতে পারি এই জায়গা sin থিটা, আর এই জায়গা কি আছে ভূমি বাই অতিভুজ মানে কি জানি আমরা cos থিটা। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই হচ্ছে cos থিটা। ইম্পর্টেন্ট আরেকটা রুল এটা, tan থিটাকে লেখা যায় sin থিটা বাই cos থিটা। তাহলে tan থিটার বিপরীত ফাংশন অর্থাৎ 1/tan থিটা, তাহলে এই দিকেও উল্টে যাবে, সেটা কি হয়ে যাবে cos থিটা বাই sin থিটা। আর tan থিটার বিপরীত ফাংশন 1/tan থিটা একটু আগে আমরা কি দেখেছি, এটাকে বলা হয় cot থিটা। তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, cos থিটা বাই হচ্ছে sin থিটা। এটাও একটা ইম্পর্টেন্ট সূত্র, এই সূত্রটাও মনে রেখে দিতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট সূত্র, এটাও মনে রেখে দিতে হবে আমাদের। তাহলে এক এক করে আমরা আপাতত কি কি শিখে নিয়েছি একবার রিভাইজ করে নিই। আমরা প্রথমে শিখে নিলাম যে কোণ পরিমাপের ধারণা, কোন দিকে পজিটিভ কোণ হবে, কোন দিকে নেগেটিভ কোণ হবে। তারপরে আমরা শিখলাম যে কোণের বিভিন্ন রকম কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, সম্পূর্ণ কোণ, এরকম করে কোণগুলো শিখলাম। তারপরে আমরা কি শিখলাম, রেডিয়ান কোণটা, সেটা দিয়ে আমি একটা অঙ্ক দেখিয়েছি। তারপরে আমরা শিখলাম যে কোণটাকে লম্ব, ভূমি, অতিভুজ বলা হয়। তারপরে আমরা যেটা শিখলাম যে বিভিন্ন রকম নাম, অর্থাৎ এই 6টা নাম শিখলাম। তারপর সেই 6টা নাম দিয়ে কি কি জিনিস সৃষ্টি করা যায় সেটা শিখলাম। তারপরে আমরা শিখলাম এই জিনিসগুলো মনে রেখে দিতে হবে, কিন্তু প্রত্যেকটা বারবার বলছি নোট তৈরি করো। নোট যদি তুমি তৈরি না করো তব তো তুমি গায়ে ভাই, তো নোট তৈরি করো। তো চলো আমাদের ক্লাসটা আমরা কন্টিনিউ করি। এবার আমরা শিখতে চলেছি ত্রিকোণমিতির একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং ত্রিকোণমিতি সৃষ্টির পেছনে পিথাগোরাস বাবুর, যার কথা না বললেই নয়, পিথাগোরাস বাবুর কিন্তু ভীষণ বড় একটা ভূমিকা আছে। আমাদের পিথাগোরাস স্যার একটা উপপাদ্য বলেছিলেন, সেই উপপাদ্যটা কি ছিল, যে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজের ওই লম্বের উপরে একটা বর্গক্ষেত্র আঁকি, এখানে মনে করো না আমি একটা বর্গক্ষেত্র এঁকে নিয়েছি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ভূমির উপর একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর অতিভুজের উপর মনে করো একটা বর্গক্ষেত্র এঁকেছি, তাহলে এই অতিভুজের উপরে একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা বলেছিল আমাদের পিথাগোরাস বাবু, যার সংক্ষিপ্ত একটা রূপ ছিল। সেই রূপটা কি জিনিস, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা একটা খুব দারুণ জিনিস উনি আমাদের বলে দিয়ে গেছিল, যেখান থেকে ত্রিকোণমিতির সমস্ত সূত্রই প্রায় তৈরি হয়ে যায় এই একটা মাত্র জিনিস থেকে। তো দেখো কিভাবে কি সৃষ্টি হয়েছে, আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ এগোবো, তোমরা আমাদের সঙ্গে শুধু দেখতে থাকো এবং নোটগুলো তৈরি করতে থাকো। তো মনে করে নাও, এবার আমার খুব ভালো লেগেছে যে আমি এই যে সূত্র আমাদের পিথাগোরাস স্যার দিয়ে গেছিল, এই সূত্রটাকে আমি সবাইকে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে কি পাওয়া যাবে এক এক করে সেটা দেখো। সবাইকে আমি অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তাহলে এই যে লম্ব বাই অতিভুজ তার হোল স্কোয়ার, এটা লেখা যাবে কেন, লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, এটাকে তো লেখাই যায় যে লম্ব বাই অতিভুজ তার হোল স্কোয়ার। আমরা ছোটবেলায় শিখেছি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, লেখাই তো যায়। সেই জন্য আমি একবারে লিখে দিয়েছি লম্ব বাই অতিভুজ স্কোয়ার দিয়ে আমি সবাইকে ভাগ করতে চাই, সেই জন্য লম্ব বাই অতিভুজ তার হোল স্কোয়ার এখানে লিখেছি। তাহলে আমি এই দিকে কি লিখতে পারি সেটা এক এক করে দেখো তোমরা। পরেরটাকে আমি লিখতে পারি তাহলে ভূমি বাই অতিভুজ তার হোল স্কোয়ার, ভূমি বাই অতিভুজ তার হোল স্কোয়ার, আর অতিভুজ স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার দুটো তো কেটে যাবে, তাহলে 1 হবে এইদিকে। তাহলে আমরা কি করলাম, লম্ব, ভূমি আর অতিভুজ তিনটেকেই অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তাই লম্ব বাই অতিভুজ তার হোল স্কোয়ার, ভূমি বাই অতিভুজ তার হোল স্কোয়ার, অতিভুজ স্কোয়ার কেটে গেল। তাহলে আমরা এই জিনিসটা আলটিমেটলি পেলাম। এই জিনিসটা কি জিনিস, এবার আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব। এই ত্রিভুজের সাপেক্ষেই মনে করো আমরা মাপঝোপ করছি। তাহলে লম্ব বাই অতিভুজ ইতিমধ্যে তোমরা হয়তো মেমোরাইজ করে নিয়েছো, লম্ব বাই অতিভুজকে কি বলা হয়, সাইন থিটা। তাহলে আমরা এটাকে বলতে পারি সাইন থিটা তার হোল স্কোয়ার, প্লাস ভূমি বাই অতিভুজ এটাকে বলা হয় কস থিটা, তাহলে এটাকে আমরা বলতে পারি কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার খেয়াল করে দেখো আমরা কি পেলাম, সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা ছোটবেলায় যে জিনিসটা শিখেছিলাম যে আমরা এটা কি জানি, তাহলে এখানে সাইন তার মাথায় স্কোয়ার দিতে হবে, থিটাও তার মাথায় স্কোয়ার দিতে হবে, অর্থাৎ সাইন থিটা এর হোল স্কোয়ার আছে এরকম যদি থাকে তাহলে তুমি কখনোই কিন্তু এটা লিখবে না।
এটা থিটা একটা জাস্ট সিঙ্গেল কোণ, ওই কোণের সাপেক্ষে সাইনটাকে ফাংশন বলা হচ্ছে, সেই জন্য এই ক্ষেত্রে আমার শুধুমাত্র সাইনের মাথায় স্কোয়ার দেবো। কোনো সময় যদি এরকম হোল স্কোয়ার বা হোলের মাথায় কিউব থাকে বা ওর মাথায় পাঁচ থাকে, তাহলে সেটা শুধুমাত্র সাইনের মাথায় বসবে, থিটার মাথায় বসবে না। নোট করো এই কথাটা। তুমি যদি কখনো এরকম লিখে দাও যে সাইন থিটা তার হোল টু দি পাওয়ার 6 আছে, এটা মানে শুধুমাত্র সাইন তার মাথায় 6, থিটার মাথায় 6 হবে না। এটাকে কি লেখা যাবে? সাইন তার মাথায় শুধু 6 আর সাইডে থিটা অনলি পড়ে থাকবে। কোনো একটা জায়গায় তুমি যদি এরকম দেখো সাইন তার মাথায় মনে করো 10 আর এখানে থিটা আছে, তাহলে এটাকে লেখা যাবে সাইন থিটা তার মাথায় 10। এই দুটো একে অপরের পরিপূরক, এইভাবে তোমাকে মনে রেখে দিতে হবে। তাহলে এই যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা সূত্র তৈরি হয়ে গেছে। আমরা কি পেয়েছি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মনে রেখে দিতে হবে তোমাদের এটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলো। তো এইটুকু জায়গায় আমি একটু লেখার চেষ্টা করছি। দেখো মনে করে নাও এই যে ফাংশনটা, এই যে পিথাগোরাসের যে সূত্রটা দিয়ে গেছিল, আমরা কি করেছি? অতিভুজ স্কয়ার দিয়ে সবাইকে ভাগ করেছি। এবার তুমি খেয়াল করো, এবার মনে করো যে আমি এবার সবাইকে ভূমি স্কয়ার দিয়ে ভাগ করব। সবাইকে, আমার ইচ্ছা আছে সবাইকে আমি ভূমি স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে এটাকে আমি লিখলাম যে লম্ব বাই হচ্ছে ভূমি তার হোল স্কয়ার, অবশ্যই এটা লেখা যাবে, প্লাস ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার, মানে 1 কেটে যাবে ওরা। আর এই জায়গায় লিখতে পারি আমরা কি? অতিভুজ বাই ভূমি তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এই ত্রিভুজটার সাপেক্ষে আর ওই থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমিকে কি লেখা যায়? ট্যান থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা তার হোল স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি এই জায়গায় কি বলা যাচ্ছে? দেখো অতিভুজ বাই ভূমি ইজ ইকুয়াল টু সেক থিটা। তাহলে আমরা এটাকে বলতে পারি সেক থিটা তার হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি এই যে সূত্রটা পেলাম, এই যে এর মতন যদি মাথায় কখনো কোনো পাওয়ার থাকে, সেটা মাত্র শুধু ওই ফাংশনে বসে, থিটাই বসবে না। তাহলে এটাকে কি বলা যাবে? এটা ইমপ্লাই করে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র পেলাম, আমরা মনে রেখে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে পরে এবার তাহলে আমরা কি দিয়ে ভাগ করেছি? আমরা প্রথমে ভাগ করেছি অতিভুজ স্কয়ার দিয়ে, তারপরে ভাগ করেছি ভূমি স্কয়ার দিয়ে। এবার তোমরা নিজেরা একটা কাজ করো, যেহেতু আমার বোর্ডে জায়গা নেই সেই জন্য আমি আর করছি না। তোমরা নিজেরা একটা কাজ করো, সবাইকে কি করবে? লম্ব স্কয়ার দিয়ে ভাগ করবে। তাহলে কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখো। সবাইকে লম্ব স্কয়ার দিয়ে ভাগ করো। তাহলে আমি একবারে কি পাওয়া যাবে সেটা আমি একবারে সূত্র আকারে লিখে দিচ্ছি। লম্ব স্কয়ার বাই লম্ব স্কয়ার, এটা কেটে যাবে, 1 থাকবে এখানে, প্লাস এই প্লাসটা এই যে ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার। তাহলে ভূমি বাই লম্ব কই আছে? এই যে কট থিটা। তাহলে কট থিটা তার হোল স্কয়ার লেখা যাবে ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব মানে কোসেক থিটা। তাহলে এই সূত্রটা পাওয়া যাবে এখানে। এই জিনিসটা আমি একবারে বলে দিয়েছি, তোমরা এইভাবে করে দেখো। কি করেছি আমি? প্রথমে সবাইকে লম্ব স্কয়ার দিয়ে ভাগ করেছি, সেম ভাবে তুমি করো, তারপরে যে জিনিসটা পাওয়া যাবে সেটা দেখবে এর সঙ্গেই সেম আছে। তাহলে এই হলো আমাদের ত্রিকোণমিতির মেইন তিনটে সূত্র কি কি? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। ইম্পর্টেন্ট সূত্র মনে রেখে দিতে হবে। বোঝা গেছে? তো চলো এবার সামনের দিকে। তাহলে আমি সূত্র তিনটে আবার একবার লিখে তোমাদের পরিষ্কার জায়গায় দেখাচ্ছি যে আমরা কি পেয়েছি আলটিমেটলি। কি পেয়েছি? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। তাহলে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এবার চলো আমরা সামনের দিকে এগোবো। তার আগে আমরা এই জাতীয় এই তিনটে রুল আর আগে যে জিনিসগুলো আমরা শিখেছি সেই রুলগুলো দিয়ে একটা দুটো অঙ্ক করে নিই। তাহলে আমরা কি করবো? রিয়েলাইজ করতে পারবো। তারপরে আমরা সামনে আরো আলোচনা করবো, অনেক আলোচনা এখনো বাকি আছে। তোমরা দেখো বোর্ডে আমি একটা কোশ্চেন দিয়েছি কি? কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার আকারে লেখো। তাহলে দেখো এই যে কোশ্চেনটা একটু আগে কিন্তু আমরা কয়েকটা জিনিস আলোচনা করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আমাদের সমস্ত অ্যান্সারগুলো দিতে হবে। তো প্রথম বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার আকারে লেখো। তাহলে প্রথম কোসেক থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? কোসেক থিটা ইজ ইকুয়াল টু জানি আমরা সাইনের বিপরীত ফাংশনকে বলা হয় কোসেক থিটা। সেটা কিন্তু আমরা বলে এসেছি পিছনে, বললে চলবে না ভাই। সায়েন্স পড়তে হলে ব্রেনটাকে খুব সতর্ক রাখতে হবে। পিছনে জিনিস আমরা পড়ে এসেছিলাম কোসেক থিটাকে কি বলা হয়? সাইন থিটার বিপরীত ফাংশন, অর্থাৎ 1/sin থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। তাহলে এই যে হয়ে গেল না, কোসেক থিটাকে আমরা সাইন থিটা, আর 1 তো একটা ধ্রুবক সংখ্যা, ওটা তো ট্যান কজ বা সাইনের কোনো ফাংশন নয়, এটা তো একটা ধ্রুবক ফাংশন। তাই জন্য কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, এখানে শুধুমাত্র সাইন ফাংশনই আছে। এই যে কোসেক থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করা হয়ে গেল না ভাই? খুব সহজ জিনিস এটা। এবার আমরা ট্যান থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করব। ট্যান থিটা ইজ ইকুয়াল টু, একটু আগে আমি একটা সূত্র প্রমাণ করেছিলাম কি? সাইন থিটা বাই কস থিটা, এটাই তো প্রমাণ করেছিলাম, তাই না? তাহলে এই জায়গা থেকে ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? সাইন থিটা বাই, দেখো আমি এর আগে একটু আগে জাস্ট 2 মিনিট আগে একটা সূত্র প্রমাণ করেছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই জায়গা থেকে দেখো কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায়। সাইন স্কয়ার থিটাকে আমি ডান দিকে নিয়ে গেছি, এদিকে প্লাস ছিল, ওইদিকে গেলে মাইনাস হয়ে যায়, অর্থাৎ কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায়। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? √1 মাইনাস সাইন স্কয়ার থিটা।
লেখা যাবে কি না? এই জায়গায় প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু ক্লাস 10-এর সমস্ত অঙ্কগুলো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইন কস ট্যান বা কট কোনো ফাংশনের মান ঋণাত্মক হয় না, এই জন্য আমরা শুধুমাত্র পজিটিভ নেব। কেন হয় না এটা যদি বুঝতে হয় তাহলে সেই ভিডিওটা আমি খুব শীঘ্র আপলোড করব, সেটা আসলে ক্লাস 11-এর চ্যাপ্টারে আছে, সেটা খুব জলদি আপলোড হয়ে যাবে। তো তুমি আপাতত শিখে নাও, এ স্কোয়ার ওইদিকে গেলে রুট হয়, তাই কস থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার রুট ওভার আমরা লিখতে পারি। তাহলে এই যে কস থিটা, আর কস থিটার ভ্যালুটাকে কি আমরা লিখতে পারি না রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই হয়ে গেল। ট্যান থিটা ছিল, ডান দিকে সমস্ত ফাংশন আমরা সাইন থিটা দিয়ে প্রকাশ করে দিলাম। মনে রাখতে হবে সমস্ত কিছু, কোনো এক জায়গায় যদি কোনো একটা ফাংশন থাকে সেটা থেকে আমরা চেঞ্জ করে আরেক জায়গায় কীভাবে যেতে পারি সেগুলো তোমাকে মনে রাখতে হবে। বোঝা গেছে? তাহলে এইবার আমরা দেখবো আরেকটা প্রশ্ন। দেখো বোর্ডে আমি একটা কোশ্চেন লিখেছি, সেক থিটা প্লাস ট্যান থিটা যদি 2 হয় তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? এই জাতীয় কোশ্চেন হ্যান্ডেল করতে হলে তোমাকে সবসময় যেন খেয়াল রাখতে হবে কোন ফাংশন এখানে দিয়ে দেওয়া আছে। সেক আর ট্যানের মধ্যে কোনো রিলেশন আছে কিনা আগে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো একটু আগে আমি যে 3টে রিলেশন দেখিয়েছিলাম, সেই 3টে রিলেশনের মধ্যে দেখো 2 নম্বর রিলেশনটা কি ছিল? 2 নম্বর রিলেশনটা ছিল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এটা তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটাকে আমরা লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকমই তো দেখতে আছে এটা। তাহলে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যাবে। এর মধ্যে খেয়াল করে দেখো এই জিনিসটা আমার কত বলে দেওয়া আছে 2, তাহলে এই জিনিসটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এইটার পরিবর্তে আমরা 2 বসিয়ে দিলাম, 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বলে দেওয়া আছে। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যাবে ভাই? হ্যাঁ ইয়া না কুছ বলো মেরে দিদি, কত লেখা যাবে? 1/2 লেখা যাবে। খুব সহজ ব্যাপার এটা। তাহলে এই যে জিনিসগুলো অঙ্কগুলো হ্যান্ডেল করতে হলে তোমাকে প্রথম খেয়াল করে দিতে হবে যে এদের মধ্যে রিলেশন কোথায় আছে, সেই রিলেশন থেকে অঙ্কগুলো অবশ্যই হবে। তাহলে তোমাকে প্রথম রিলেশন খুঁজে বের করতে হবে। আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি, সেই অঙ্কটা একটু নিজেরাও চেষ্টা করো, আমার সঙ্গে সঙ্গে শুধু দেখলে হবে না, এখান দিয়ে বুঝতে হবে, হাত দিয়ে অঙ্কগুলো করতে হবে, নোট অবশ্যই তৈরি করতে হবে। দেখো এরপরে আরেকটা অঙ্ক আমি দিচ্ছি তোমাদের, ইকুয়াল টু ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু কত? অঙ্কগুলো অনেক রকম উপায়ে করা যায়। তো আমি একটা সহজতম পদ্ধতি তোমাদের বলছি, কি মনে করে নাও যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2 বলেছে তোমাকে, তাহলে তুমি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 লিখতে পারো। উভয় দিকে বর্গ করেছি, আর কিছু করিনি। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab ইজ ইকুয়াল টু 4। কেন? দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এটাকে লেখা যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। কেন লেখা যায়? যদি আমরা এটাকে ভাঙাই, শুধুমাত্র এইটুকুর সঙ্গে এইটুকু কানেকশন করছি, অঙ্কটা পরে বিচার করবো। এ প্লাস বি তার হোল স্কোয়ারকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab লেখা যায় কিনা আগে সেটা দেখো। দেখো এই জিনিসটাকে যদি আমরা ভাঙাই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায় তো, আর এই জায়গা আছে প্লাস 4ab মাইনাস 4ab প্লাস 4ab মিলে তৈরি কি করে? প্লাস 2ab তৈরি করে, আর এখানে বি স্কোয়ার আছে। তাহলে এটাকে আবার লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারকে অবশ্যই আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো এ প্লাস বি বলে দেওয়া আছে, তাহলে এটাকে কি আমি এরকম করে লিখতে পারি যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2। তাহলে আমি সেখান থেকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab ইজ ইকুয়াল টু 4 এই জিনিসটাকে আমি লিখতে পারি। রিলেশন করার চেষ্টা করো। তাহলে এখন দেখো আমি এটুকু মুছে দিয়ে এই জায়গায় অঙ্কটা করার চেষ্টা করছি। এই জায়গায় আমি আছে কি ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি 4 বলতে পারি, বা ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 4 বলতে পারি। একদম প্রথমেই যখন আমি ত্রিকোণমিতির মেইন পার্টটা শুরু করি তখন আমি বলেছিলাম যে কোনো ফাংশন এবং তার বিপরীত ফাংশন গুণ করলে কত হয়। দেখো ট্যান মানে লম্ব বাই ভূমি, আর এটা কি আছে ভূমি বাই লম্ব, এটা যদি গুণ করে দিই তাহলে ভূমি কেটে যাবে, লম্ব কেটে যাবে, কত হবে? 1 হবে না? তাহলে যে কোনো ফাংশন এবং তার বিপরীত ফাংশন গুণ করলে কত হয়? 1। তাহলে আমি এখানে কি পেলাম? আলটিমেটলি ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে 4 আছে, আর এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে তো 1 হবে, এটা গুণ করলে কত হবে? গুণ করলে তো 1 হবে। তাহলে এখানে রইলো 1 আর লিখলাম না ইজ ইকুয়াল টু 4। তাহলে এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, কারণ এই 4 যখন ওই দিক চলে যাবে তখন কি হবে? 4 আর 4 কেটে গিয়ে 0 তৈরি করবে, প্লাস 4 ওইদিকে গেলে মাইনাস 4 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের যেখানে ডেস্টিনেশন দেখো আমরা পৌঁছে গেছি, ট্যান থিটা মাইনাস কট থিটা স্কোয়ার ওদিকে পাঠিয়ে রুট করে দিলাম, 0 রুট ওভার 0ই হয়। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার হলো 0। তাহলে অঙ্ক আমি 3টে অঙ্ক দেখিয়েছি কীভাবে অঙ্কগুলো করতে হবে, ওই সূত্রগুলো ইউজ করে। আরও প্রচুর অঙ্ক করবো সামনের দিকে যখন যাবো। তো আপাতত রিলেশনগুলো তৈরি করার চেষ্টা করো, সূত্রগুলো কখন কীভাবে কোথায় অ্যাপ্লাই করছি সেগুলো বোঝার চেষ্টা করো। তো চলো এর পরবর্তী আরও কিছু সূত্র আছে সেগুলো আমরা এক এক করে বুঝে নিই। এবার আমাদের যেটা শিখতে হবে, সাইন 30 ডিগ্রির মান কত হয়, সাইন 60 ডিগ্রির মান কত হয়, সাইন 50 ডিগ্রির মান কত হয়, বা সাইন 90 ডিগ্রির মান কত হয়, বা সাইন 45 ডিগ্রির মান কত হয়, বা সাইন 0 ডিগ্রির মান কত হয়। সিমিলারলি ট্যান, কস, সেক, কোসেক, কট যতগুলো আছে সমস্ত কিছুর
0 ডিগ্রির মান কত হয়, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান কত হয় সেটা আমাদের শিখতেই হবে। তো সেটা আমরা চলবো। তো চলো আমাদের সঙ্গে তোমরাও এগো। দেখো মনে করে নাও যে আমার এখানে একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি আমি, এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি আর সি। তো এই সমবাহু ত্রিভুজের প্রপার্টি কী কী আছে সেগুলো আমরা প্রথমে একটু আলোচনা করে নিই। একটা সমবাহু ত্রিভুজের প্রথমত 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং 3টি কোণের মানও সমান হয়। একটা ত্রিভুজে মোট কোণ থাকে 180 ডিগ্রি, তাহলে প্রতিটা কোণ যদি সমান হয় প্রতিটা কোণের মান এক্ষেত্রে কত হয়, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি, এই কথাটা মনে রেখে দিতে হবে। এই কথাটা খুব সহজ কথা, ছোটোবেলায় তুমি শিখে এসেছো। এবার মনে করে নাও যে আমি এই জায়গা থেকে একটা এর বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলাম। তাহলে লম্ব অঙ্কন করলে ক্লাস 7 দিকে সম্ভবত একটা থিওরি ছিল যে যে কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজের বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত যে কোণ, ওই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে এই কোণ দুটো সমান 2 টুকরো হয় এবং এই বিপরীত বাহুটাও সমান 2 টুকরো হয়। এটা 7 দিকে আমাদের ছিল যে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে লম্বটা ওই বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং সঙ্গে সঙ্গে এই কোণটাও সমদ্বিখণ্ড হয়। সেটা তোমরা প্রপার্টি শিখে এসেছো। তাহলে এই যে জিনিসটা আছে, এই দেখো এই সমবাহু ত্রিভুজের এই বাহু আর এই বাহু তো সমান, তাহলে এই কোণ থেকে যখন আমি এর উপর একটা লম্ব অঙ্কন করব তাহলে এই টুকরোর মান আর এই টুকরোর মান অবশ্যই সমান হয়ে যাবে এবং এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান হয়ে যাবে। তাহলে মোট কোণ ছিল 60 ডিগ্রি, এইখানে কোণ উৎপন্ন হলো 30 ডিগ্রি। এই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ একক, তাহলে এই বাহুর দৈর্ঘ্য একক, এই পুরোটাই একক, এইটুকু a/2 আর এটাও a/2, সমান 2 টুকরো হয়ে গেছে জন্য a/2 দিয়ে দিচ্ছি। তাহলে এখানেও এ থাকে। তাহলে এই জায়গায় দেখো এই কোণটা 60 হলো আর এই কোণটা 90 ডিগ্রি হলো আর এই কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে এই জায়গাটিতে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো তাহলে এই সমকোণী ত্রিভুজটাকে আমি তুলে নিয়ে এলাম এই জায়গায়, এই যে তুলে নিলাম। এই বিন্দুটার নাম মনে করো ডি দিয়েছি। তাহলে এ ছিল আমার এ বিন্দু, ডি বিন্দু আর এই হলো সি বিন্দু। তাহলে এই এডির এই কোণটা আমার 30 ডিগ্রি ছিল, এই কোণটা ছিল আমার 60 ডিগ্রি আর এইটুকু বাহুর দৈর্ঘ্য ছিল a/2, এইটুকু বাহুর দৈর্ঘ্য ছিল এ। তাহলে এইটুকু বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে এখন। তো পিথাগোরাস বাবু আছে কেন আমাদের সাহায্য করার জন্য? পিথাগোরাস বাবু তো আছে নাকি? পিথাগোরাস বাবু কি বলেছিল, যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে এই জায়গা থেকে কি আমরা এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার এটা লিখতে পারি, লম্ব স্কয়ার প্লাস এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আর কি। এই কোণটা 30 ডিগ্রির কথা ভুলে যাও তুমি, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা তো লম্ব আর এটা তো ভূমি আর এটা তো অতিভুজ, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো সেম ভাবে 30 ডিগ্রির ক্ষেত্রেও তুমি যদি বোঝো তাহলে এটাও লম্ব আর এটা হলো ভূমি, তখন এটা অতিভুজ। তো সেই জায়গায় তো এই কথাই আছে, 2 যোগ 3 আর 3 যোগ 2 একই কথা, আগে পরে লিখলে কোনো অসুবিধা হয় না। তাহলে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এডি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার আমরা লিখতে পারি। এসি স্কয়ার, এসির মান কত আমরা ধরে নিয়েছিলাম, এসির মান এ একক ধরে নিয়েছিলাম। একটু জলদি বলা হয়ে যাচ্ছে কি, ব্রেনটাকে এবার জলদি করতে হবে ভাই। বইটা সাইজ 11 দেখেছো কত বড় একটা বই, এই বইটা শেষ করতে হলে একটু দ্রুত পড়াশোনা করতে হবে। তাহলে দেখো এই জায়গায় এসি বাহুর দৈর্ঘ্য আমরা এ একক ধরেছি আর ডিসি বাহুর দৈর্ঘ্য আমরা কি পেয়েছিলাম a/2, তাই ডিসি স্কয়ার আসার জন্য আমরা a/2 তার হোল স্কয়ার লিখলাম। তাহলে এখানে আমরা ভাঙিয়ে কি পাবো, এটাকে ভাঙিয়ে a স্কয়ার বাই 4 পাবো। তাহলে লসাগু 4 হলো, তাহলে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাবো, 3a স্কয়ার বাই 4। তাহলে আমরা পেলাম আলটিমেটলি এডি স্কয়ার ইজ ইকুয়াল টু 3a স্কয়ার বাই 4। তাহলে এডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3a স্কয়ার বাই 4 বা রুট 3a বাই 2। এ স্কয়ার যদি রুটের বাইরে আসে তাহলে এ হবে, 4 যদি রুটের বাইরে আসে তাহলে 2 হবে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, আলটিমেটলি আমরা পেলাম রুট 3a বাই 2। তাহলে এখন আমি এই যে ছবিটা আছে এই ছবিটা একটু মুছে দেবো, মুছে দিয়ে আমি এই সাইডে কিছু হিসাব কিতাব লেখার চেষ্টা করব, কারণ আমার বোর্ডে খুব বেশি একটা জায়গা নেই এই জন্য। দেখো আমি বোর্ডে তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিয়েছি যাতে তোমরা দ্রুত অ্যান্সারগুলো দিতে পারো আমার সঙ্গে সঙ্গে, সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি। সাইন 60 ডিগ্রির মান আমাকে বের করতে হবে। 60 ডিগ্রির সাপেক্ষে এটা হলো লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। আর সাইন থিটা, কোনটাকেই থিটা বলা হয়, কিন্তু এখানে কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, কোণও যা থিটাও তাই 60 ডিগ্রিও তাই। তাহলে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা লম্ব বাই অতিভুজ বলতে পারবো। তো এখানে লম্ব কত আছে, এখানে লম্ব আছে রুট 3a বাই 2 বাই অতিভুজ কত আছে এ, তাহলে এটাকে লেখা যায় রুট 3a বাই 2a, এ কেটে গেল, তাহলে অ্যান্সার হলো রুট 3 বাই 2। তাহলে সাইন 60 এর মান রুট 3 বাই 2। সিমিলারলি তোমাকে যদি বলা হয় ট্যান 60 এর মান কত, ট্যান 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রির মান, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, এখান থেকে তোমরা দেখে নিতে পারো লম্ব বাই ভূমি। তাহলে এখানে কি আছে, রুট 3a বাই 2 আছে লম্বে আর ভূমি কত আছে, ভূমি আছে a বাই 2। এটাকে সাজিয়ে লিখলে রুট 3a বাই 2 গুণ 2 বাই a, 2 কেটে গেল, a কেটে গেল, তাহলে রুট 3। এই হয়ে গেল আমার সাইন 60 ডিগ্রির মান। সেম ভাবে তোমাকে যদি cos 60 ডিগ্রির মান বের করতে বলা হয় তাহলে তুমি একইভাবে এর অ্যান্সারটাকে দেবে। কিভাবে তুমি দেবে, cos মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিতে কত আছে a বাই 2 বাই অতিভুজে কত আছে a, তাহলে এটাকে লেখা যাবে a বাই 2 আর a এখানে চলে এলো, কারণ এখানে এর নিচে আবার 1 আছে, এটাকে কি লেখা যায় a বাই 2 ইন্টু 1 বাই a, এ কেটে গেল। সেম ভাবে এই জায়গায় এ কেটে গেল, তাহলে 1 বাই
2 থাকে, তাহলে cos 60 এর মান হচ্ছে 1/2। একইভাবে তুমি কোসেক সেক কট সবগুলো নিজে বের করো, নিজে দেখো ওর মানগুলো কত হচ্ছে, এবং এই মানগুলো কিন্তু তোমাকে মনে রেখে দিতে হবে। কোনো কিছু আমার এক্ষেত্রে করার নেই, তোমাকে মানগুলো মনে রাখতেই হবে, মানে রাখতেই হবে। সাইন 60 এর মান যদি তোমাকে কখনো জিজ্ঞাসা করা যায়, বলো সাইন 60 ডিগ্রির মান কত, তাহলে √3/2 একবারে তোমাকে বলতে হবে। সিমভাবে ট্যান 60 এর মান কত, √3 একবারে বলতে হবে। cos 60 এর মান কত হয়, হাফ। তোমাকে যদি বলা হয় sec 60 এর মান কত, তাহলে 2 একবারে তোমাকে বলতে হবে। sec 60 এর মান এখান থেকে তুমি হিসাব করলে 2 পাবে। তো একবারে তোমার এই অ্যান্সারগুলো দিতেই হবে, মনে রেখে দিতে হবে। এবার দেখো 30 ডিগ্রির জিনিসটা আমরা বিচার করব। এই তো আমার 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে এইটা হয়ে যাবে কিন্তু তখন লম্ব, আর এইটা হয়ে যাবে ভূমি, আর অতিভুজ ও বাবু কখনো পরিবর্তন হবে না। ও বলবে আমি হচ্ছে এমন একটা জিনিস, আমি ফিক্সড, আমি পরিবর্তন হবো না, তুমি যাই করো আমি আমার মতো থাকবো। বোঝা গেছে? তাহলে এখন দেখো এই 30 ডিগ্রির সাপেক্ষে আমি কি করবো, সাইন 30 ডিগ্রির মান বের করতে চাই। সাইন 30 ডিগ্রি, সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। 30 ডিগ্রির সাপেক্ষে এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে a/2 বাই অতিভুজ হচ্ছে a, তাহলে a/2 ইন্টু a কেটে গেল 1/2, তাহলে সাইন 30 ডিগ্রির মান 1/2। যদি তোমাকে কখনো বলে কট 30 ডিগ্রির মান কত, কট মানে আমরা কি জানি, কট মানে আমরা অবশ্যই জানি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই দেখো কট মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব করলে আমরা কত পাবো, √3a/2 বাই হচ্ছে a/2, তাহলে √3a/2 ইন্টু 2/a, a কেটে গেল, 2 কেটে গেল, তাহলে কট 30 এর মান পেলাম আমরা √3। তাহলে এইখানে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ অলরেডি ভিডিওটা অনেকটা লম্ব হয়ে যাচ্ছে, অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। একইভাবে তুমি কি করবে, সমস্ত মানগুলো নিজে বিচার করবে এবং সেই মানগুলো মনে রেখে দেবে। মানগুলো বের করার একটা প্রসিডিওর আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার মানগুলো তুমি বের করো। তাহলে এই থিওরিটা আমি কিভাবে তোমাদের শেখালাম, এক এক করে আমি সেটা বিশ্লেষণ করছি। প্রথম আমি একটা সমবাহু ত্রিভুজ নিয়েছিলাম, সেই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য a একক ধরে নিয়েছিলাম, ওর শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব এঁকেছিলাম, সেই লম্বটা এটাকে সমান 2 টুকরো করেছিল জন্য a/2 নিয়েছিলাম। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি, এর জন্য এটাও 60 ডিগ্রি হয়েছিল, এবং এই কোণটা সমান 2 টুকরো হয়েছিল জন্য এটাও 30 ডিগ্রি হয়েছিল। এই সাইডের টুকু তুলে নিয়ে গিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, সেই ADC যে তুলে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিলাম, এটা a/2 ছিল, a/2 ছিল। পিথাগোরাসের সূত্রের মাধ্যমে AD আমরা বের করে নিয়েছিলাম, এবং সেখান থেকে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে প্রথম সবকিছু বিচার করলাম, তারপর 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমি বিচার করলাম। এই ছিল আমার টোটাল থিওরি। তাহলে 30 আর 60 এর কাহিনী তো হয়ে গেল। আমাদের শিখতে হবে কি কি, আমাদের শিখতে হবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই কটা কোণের মান আমাদের জানতে হবে। তাহলে এখন আমরা শিখে নিয়েছি এই দুটো, তাহলে বাকি আছে আমাদের 0, 90 আর 45, সেটা আমরা শিখবো। তো প্রথম আমরা 45 ডিগ্রি কোণের মান কি করে বের করতে হয় সেটা শিখে নিই, তারপর 0 আর 90 শিখবো। দেখো বোর্ডে আমি একটা ত্রিভুজ এঁকেছি, একটা সমকোণী ত্রিভুজ। মনে করে নাও এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী আবার সমদ্বিবাহু। সমকোণ তো এখানে আছে, আর এই দুটো বাহু সমান। অতিভুজ তো কখনো সমান হতেই পারে না, কারণ সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুটাই হলো অতিভুজ, এজন্য অতিভুজ কোনো বাহুর সঙ্গে সমান হতে পারে না। তাই জন্য আমি ধরে নিলাম এই বাহুটা আর এই বাহুটা সমান, এবং এদের দৈর্ঘ্য হলো a একক। তাহলে এটা হলো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ছোটবেলায় আমরা পড়ে এসেছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। কেন হয় সেটা একটু বোঝার চেষ্টা করি, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ থাকে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ সমান দুটো বাহু দ্বারা তৃতীয় বাহুর সঙ্গে দুটো সমান কোণ উৎপন্ন করে। ইম্পর্টেন্ট একটা লজিক, এই লজিকটা মনে রেখে দেবে। একটা সমদ্বিবাহু ত্রিভুজ ওর সমান দুটো বাহু দ্বারা তৃতীয় নম্বর বাহুর সঙ্গে দুটি সমান কোণ উৎপন্ন করে। তাহলে এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমান দুটো বাহু দ্বারা তৃতীয় নম্বর বাহুর সঙ্গে দুটি সমান কোণ উৎপন্ন করবে। আর একটা ত্রিভুজে মোট 180 ডিগ্রি কোণ থাকে, সমকোণ। এই কোণটাও বলছে ভাই আমি রাজা, আমি একাই 90 ডিগ্রি নিয়ে নেবো। তাহলে ও 91 ডিগ্রি নিয়ে নিয়েছে, বাকি কতটা পড়ে রয়েছে, 90 ডিগ্রি। এবার এরা দুজন কি বলছে, আমরা দুজন তো সমান, তাহলে ভাই তুইও 50% নে, আমিও 50% নিই, তাহলে এও 45 ডিগ্রি পেলো, এও 45 ডিগ্রি পেলো। বোঝা গেছে কথাটা কি? এই লজিকে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটাই হচ্ছে লজিক। তো এইখান থেকে দেখো আমি এক এক করে সমস্ত কিছু বিচার করব। এই জায়গায় আমার অতিভুজের দৈর্ঘ্য যদি বের করতে পারি, তাহলে এই যে সাইন 45 ট্যান 45 কোণের সাপেক্ষে লম্বভূমি অতিভুজ আমি সব কিছুই জানি, সেই হিসাবে সব বের করে দেবো। তাহলে এই জায়গায় আমার অতিভুজের দৈর্ঘ্য দরকার, তো কিছু বের করা সহজ। তো পিথাগোরাস বাবু আছে তো, সর্বহাতের কাঠালি কলা। যে কোনো জায়গায় তুমি যদি আটকে যাও, তাহলে ওনাকে স্মরণ করবে, অবশ্যই তুমি সমাধান পেয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি সেই পিথাগোরাস বাবুকে একটু ডাকবো এখানে। এই যে অতিভুজটা কত আছে, এসি, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দিস 45 ডিগ্রি কোণ। তাহলে এই জায়গায় লম্ব স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার, লম্ব মানে আমরা ধরে নিয়েছিলাম এ একক, তাই স্কোয়ার লিখলাম। ভূমি মানে বিসি, মানে সেটাকেও এ ধরে নিয়েছিলাম, তাই এ স্কোয়ার লিখলাম। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পেলাম 2a স্কোয়ার। তাহলে ওই এসি মান কত পাবো আমরা, √2a স্কোয়ার, বা আমরা পাবো এখানে √2a। তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য কত হলো, √2a একক।
তাহলে এখন আমার তো বের করা খুবই সহজ জিনিস, আমি এখান থেকে সাইন 45 ডিগ্রির মান বের করতে চাই, সাইন 45। তাহলে এই 45 নাও বা এই 45 নাও, একই কথা, তুমি এর সাপেক্ষেই নাও, নাহলে তোমরা আবার ভাববে যে আমি কেন এটা নিয়ে সবসময় কাজ করছি। এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। তাহলে এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ সেটা মানেই সাইন। তাহলে লম্বর মান কত আছে এ, ও বাই অতিভুজ, তাহলে এ বাই √2a, এ কেটে গেল, তাহলে 1/√2 হচ্ছে সাইন 45 এর মান। বুঝতে পারা গেছে কি? তাহলে আমি যদি এবার cos 45 এর মান বের করি, cos 45 ডিগ্রি, তাহলে সেটা ইকুয়াল টু cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি মানে a, অতিভুজ আছে √2a, এ কেটে গেল 1/√2। তাহলে এবার তোমরা দেখে দেখে বলো দেখি tan 45 এর মান কত হবে? কত হবে tan 45 এর মান? বুঝতে পেরে গেছো? আমি আর বলবো না। তাহলে cot 45 এর মান কত হবে? বলবো না কিন্তু আমি। তাহলে এক এক করে আমি কি কি দেখিয়েছি, 30, 60 এবং 45 ডিগ্রি কোণগুলোর মান কি করে নির্ণয় করতে হবে, এবং সব থেকে বড় কথা মনে রাখতে হবে এই মানগুলো তোমাদের। আমার এক্ষেত্রে করার কিছু নেই, বোঝা গেছে? মনে রেখে দাও। আর তোমরা কিন্তু এই দিকে কনসেন্ট্রেট করো, পিছনের দিকে তাকালে মনে করো বাবু SMS করেছে, বাবুর জান আজকে ঘুমিয়ে গেছে, সেই জন্য তোমাকে SMS করে ডিস্টার্ব করছে, ডিস্টার্বে পা দিলে হবে না কিন্তু, তুমি এই দিকে তাকাও, পড়াশোনা করো। বোর্ডে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, তো মনে করে নাও এটা হলো অতিভুজ, অতিভুজটা মনে করো আরো লম্বা আছে, এরকম অনেক লম্বা আছে, আর এটা হলো ভূমি, আর এটা হচ্ছে লম্ব। এই কোণটার সাপেক্ষে আমি বিচার করছি, এই কোণটার সাপেক্ষে, এটা হচ্ছে থিটা কোণ। দেখো এই অতিভুজটা যদি দূরে চলে যায়, তাহলে এই দূরে গিয়ে ভূমিতে ছেদ করবে ও, তখন কি হবে, এরকম দেখতে হবে, এরকম যে দূরে গিয়ে এরকম দূরে গিয়ে ভূমিতে ছেদ করলো, এইখানে তখন থিটা কোণটা উৎপন্ন হলো। আরও একটু সরিয়ে দিলাম, তখন আরও দূরে গিয়ে এইখানে ভূমিতে ছেদ করবে, এইখানে থিটা কোণটা উৎপন্ন হবে, তাই তো? এরকমভাবে থিটা কোণটা এখানে উৎপন্ন হবে। তাহলে খেয়াল করে দেখো এই অতিভুজটা আমি যত দূরে সরিয়ে দিচ্ছি, এই কোণটা তত দূরে চলে যাচ্ছে, এবং দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস ফলো করে দেখো, এখানে যত বড় কোণ ছিল এই কোণটা তত ছোট হয়ে যাচ্ছে, আরও দূরে পাঠিয়ে দিলে তখন দেখবে আরও ছোট হয়ে যাবে, কোণটা এমন ছোট হয়ে যাবে ওখানে গিয়ে, মানে সূক্ষ্ম কোণ হয়ে যাবে, অনেক ছোট ছোট কোণ হয়ে যাবে, জিরোর কাছে চলে যাবে। ইনফিনিটি টাইম দূরে সরিয়ে দিলে পারে ও কিন্তু একদম প্রায় জিরো হয়ে যাবে, প্রায় জিরো হয়ে যাবে। তাই অতিভুজটা যখন ওই দিকে যেতে শুরু করেছিল তখন কোণটা ছোট হতে শুরু করেছে। এবার মনে করো অতিভুজ এই দিকে আসছে, এই দিকে, তখন ও আস্তে আস্তে এখানে এলো, তখন থিটা কোণটা এখানে সৃষ্টি হলো, আরও এইখানে এলো, তখন থিটা কোণটা এখানে সৃষ্টি হলো, আরও যখন এইখানে এসে গেছে, মনে করো নাও এই লম্বের উপর উঠে গেছে কিন্তু যায়নি, তাহলে সেই অবস্থায় প্রায় এর উপর উঠে গেছে কিন্তু যায়নি, তখন এই কোণটা কত ডিগ্রি তৈরি হবে? 90 ডিগ্রি প্রায়। অর্থাৎ এই যে ত্রিভুজের লম্বটা আছে, অতিভুজটা ঘুরতে 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 প্রায় ওর উপর এসে গেছে, কিন্তু ওর উপর ওঠেনি। এই কথাটার একটা লজিক আছে, যদি ওর উপর উঠে যায় তাহলে তো ত্রিভুজ উৎপন্ন হবে না, এরকম একটা দাগ হয়ে যাবে। তাহলে তুমি মনে করো যত উপরে উঠছে ওকে জুম করে দেখছো ওখানে কোনো না কোনো জায়গায় একটা ফাঁকা আছে, তখন এই জায়গায় যে কোণটা উৎপন্ন হবে, এই জায়গায় যে কোণটা উৎপন্ন হবে, তখন এ আর এ প্রায় একে উপরে থাকবে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এই জায়গাও তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। মন দিয়ে দেখো জিনিসটা আমি কি বললাম, যে এই জায়গা ওর লম্ব ছিল, অতিভুজটা প্রথমে এখানে ছিল, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, এরকম করতে 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 এইখানে এলো। দেখো এই জায়গায় যে কোণটা ছিল, সেই কোণটা যা ছিল তার থেকে এটা একটু বড় হলো, তার থেকে এটা একটু বড় হলো, এটা বড় হলো, আরো বড় হলো, আরো বড় হলো, বড় হতে হতে সর্বোচ্চ কোথায় যাবে? 90 ডিগ্রির কাছে চলে যাবে। তো যখন এই অতিভুজটা এই লম্বের উপরে উঠে গেছে কিন্তু যায়নি, এই অবস্থায় ওই কোণটা, এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটার মান কিন্তু প্রায় 90 ডিগ্রি হবে, তাই তো? তাহলে সেইখানে ত্রিভুজটা দেখতে এরকম একটা দাগের মতন হবে, কিন্তু দাগ নয়, জুম করলে এখানে আবার একটু ফাঁকা দেখা যাবে, কারণ দাগ হয়ে গেলে তো একটা সরল রেখা, ত্রিভুজের হবে না। তো জুম করেছি, মনে করো ওকে দেখতে হয়েছে এরকম, এই যে এই কোণটা, এই যে 90 ডিগ্রি, তখন এই কোণটা তখন কিন্তু প্রায় 90 ডিগ্রি, এই যে এই জিনিসটাকে জুম করেছে এরকম বড় দেখতে হয়ে গেছে 90 ডিগ্রি। তখন দেখো এর লম্বের মানও যা হবে অতিভুজের মানও তাই হবে, কারণ এইটা হচ্ছে লম্ব আর অতিভুজ ঘুরতে 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 এই জায়গায় চলে এসছে, লম্ব আর অতিভুজের মান সেম হয়ে যাবে। আর ভূমি বলে তখন কোনো বস্তু কি থাকবে, কারণ এ তো এর উপরে উঠে গেছে, প্রায় ভূমি তো পুরো জিরো হয়ে যাবে। তাহলে এই দেখো আমি ধরলাম এই ত্রিভুজের লম্বটা এ একক, ভূমি এই অতিভুজটাও একক, আর ভূমি নেই, প্রায় জিরো নেই, জন্য প্রায় জিরো, কিন্তু জিরো নয়, এতটা ছোট যেটা তুমি হিসাব করতে পারবে না, তোমার মাথায় যতটা জিরোর কাছে এসেছে তার থেকেও অনেক কাছে। এই কনসেপ্টটা লিমিটে আছে, আমাদের লিমিট চ্যাপ্টার যখন আমরা পড়বো 11-এর, তখন এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তুমি ধরে নাও যে তখন লম্বের মান এ একক, অতিভুজের মান একক, আর ভূমির মান হচ্ছে 0 একক। এবার তুমি বের করো এখান থেকে সাইন কত ডিগ্রির মান বের করতে চাও বলো তুমি? 90 ডিগ্রি বের করো সাইন 90 ডিগ্রি মান আমরা বের করতে চাই, সাইন 90 ডিগ্রি। সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে a বাই a কেটে গিয়ে 1 উৎপন্ন হয়ে গেল, তাহলে সাইন 90 এর মান 1। আমি tan 90 এর মান একটু বের করার চেষ্টা করি। tan 90 মানে আমি কি জানি, লম্ব বাই ভূমি, অর্থাৎ a বাই 0 ইজ ইকুয়াল টু অসংজ্ঞাত। কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা ফাংশনকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি তার কোনো অস্তিত্ব থাকে না, সেটাকে বলা হয় অসংগত। তাই এই যে জিনিসটা tan 90 ডিগ্রির মানের ক্ষেত্রে আমরা a বাই 0 পেয়েছি, a বাই 0কে বলা হয় অসংগত। সেমভাবে দেখো সেক যদি আমরা নিই, সেক 90 ডিগ্রির মান আমরা নিলাম, সেক 90 মানে কি, অতিভুজ বাই ভূমি, এই ক্ষেত্রেও কিন্তু আমরা পাবো হচ্ছে আমাদের অসংগত, আর আমি লিখলাম না অসংগত।
বোঝা গেছে কথাটা কি? তাহলে একইভাবে আমরা 90 ডিগ্রির কেসটাও বুঝে গেছি। এখানে কনসেপ্টটা কি, এই অতিভুজটা মনে করো ঘূর্ণায়মান অতিভুজ, এইদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে যখন এই জায়গায় চলে আসবে তখন কি হবে, একদম প্রায় 90 ডিগ্রির কাছাকাছি, এতটা 90 ডিগ্রির কাছাকাছি যে আমরা কল্পনা করতে পারছি না কতটা। তো 90 ডিগ্রি আমি ধরে নিলাম ওকে। তখন লম্বটা যা, ভূমিটা, এই অতিভুজটাও তাই হবে, আর ভূমি তখন জিরো হয়ে যাবে, কারণ এটা কমতে 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 এইদিকে চলে আসবে, একদম জিরোর কাছে চলে যাবে। তাহলে সেই হিসাবে আমাদের এই যে কনসেপ্টটা 90 ডিগ্রি কনসেপ্টটা আমি বলার চেষ্টা করলাম। এবার খেয়াল করে দেখো তো আরেকটা জিনিস এর সঙ্গে, এই জায়গায় যখন ছিল তখন এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছিল, এই জায়গায় এ দূরে যাচ্ছে, এই কোণটা কিন্তু বড় হচ্ছে বড় হচ্ছে, যখন অনেক দূরে চলে গেছে তখন এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়েছিল। এবার যখন ঘুরতে ঘুরতে এই দিকে এলো তখন দেখো কোণ ছোট হচ্ছে, কোণ ছোট হচ্ছে, তখন এই জায়গায় যে কোণটা 90 ডিগ্রি যখন হয়ে গেল তখন এই উপরে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটা তখন কত হয়ে যাবে, জিরো। কেন, সমকোণী ত্রিভুজের আগে প্রথম থেকে এখানে একটা 90 ছিল, আর এ 90 ডিগ্রি তৈরি করলো, 90 + 90 = 180 ডিগ্রি, একটা ত্রিভুজে থাকেই তো মোট 180 ডিগ্রি, তখন এই কোণটা হয়ে যাবে জিরো। তাহলে এবার এই জিরো কোণের সাপেক্ষে তুমি সমস্ত কিছু বিচার করে দেখো, মনে করো নাও তোমাকে cos 0 বের করতে বলা হয়েছে, cos 0 ডিগ্রি, তাহলে এই কোণটা সাপেক্ষে তখন লম্ব হয়ে যাবে এই ব্যক্তি, ভূমি হয়ে যাবে এই ব্যক্তি, আর অতিভুজ হয়ে যাবে এই ব্যক্তি। আর cos θ মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাহলে এই জায়গায় ভূমি বাই অতিভুজ করলে a/a মানে 1, এ কেটে গেল। যদি তোমাকে tan 0 এর মান বের করতে বলা হয়, tan 0, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি যে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এই যে লম্ব বাই ভূমি করলাম 0/a = 0, 0 বাই সামথিং সবসময় জন্য 0 হয়, বাট সামথিং বাই 0 ইজ ইনফিনিটি, আনডিফাইন্ড তুমি বলতে পারো, অসংগত। বোঝা গেছে কথাটা কি? তাহলে আমি যদি এবার sin 0 বের করতে বলি, আমি আশা করবো যে তোমরা বের করতে পারবে। sin 0 ডিগ্রির সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর আমরা কি জানি sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 0/a = 0। বাকি যেগুলো আছে তুমি সেগুলো বের করে নাও, সিম্পল জিনিস। তাহলে আমি এক এক করে তোমাদের বুঝিয়েছি কি কি, প্রথম বুঝিয়েছি 60 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। তাহলে এক এক করে আমাদের সমস্ত কনসেপ্টগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের কি করতে হবে, মোট ত্রিকোণমিতির এই যে 6টা ফাংশন আছে, এই 6টারই 0 থেকে 90 ডিগ্রি প্রতিটা কোণের মান মনে রাখতে হবে। তার জন্য আমি সাইডে একটা চার্ট দেখাচ্ছি, দেখো এই চার্টটা তোমাদের মনে রেখে দিতে হবে। এই চার্টটা A to Z যেন তোমাদের নখদর্পণে থাকে, করার কিছু নেই। নখদর্পণে যদি না থাকে তাহলে কিন্তু তোমরা কোনো কিছুই পারবে না। ত্রিকোণমিতিতে ক্লাস 11-এ আমাদের 18 মার্ক আছে, 18 মার্কের মধ্যে পুরোটাই এই কনসেপ্টের উপর তোমাকে মনে রাখতে হবে। এই কনসেপ্ট না জানলে ওইখানে কিচ্ছু পারবে না তুমি, এই জন্য তোমাকে প্রথম এটা মনে রাখতে হবে। এবং ইভেন এই ত্রিকোণমিতির 12-এ গিয়েও আমাদের কাজে লাগবে। 12-এ গিয়ে আমাদের ক্যালকুলাস বা যে কোনো একটা ফাংশন করতে গেলে ওখানে ত্রিকোণমিতির ভূমিকা ভীষণ পরিমাণে। তুমি যদি ত্রিকোণমিতি না পারো তাহলে ক্লাস 12-এর 60 মার্ক তুমি বাদ দিয়ে রাখবে, যে 60 মার্ক আমি পাবো না, 40 মার্কের প্রিপারেশন নিয়ে আমি এসে যাবো হলে, তার মধ্যে 40 মার্ক, এর মধ্যে 20 মার্ক দেবে তোমাকে প্র্যাকটিক্যাল স্কুল থেকে, আর বাকি 20 মার্ক মনে করো তুমি লিখতে পারবে। সেই চিন্তাভাবনা নিয়ে কিন্তু তুমি হলে যাও, 60 মার্ক তুমি লিখতেই পারবে না যদি তুমি ত্রিকোণমিতি না জানো। তাহলে আমার কথাগুলোকে বোঝা গেছে, ত্রিকোণমিতি ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে সায়েন্সের ক্ষেত্রে। তো এই 6টা ফাংশনেরই 0 থেকে 90 ডিগ্রি তোমাদের মনে রাখতে হবে। এই যে চারটা আমি এখানে দেখাচ্ছি, এই চারটা পুরোটা তোমাদের মনে রাখতে হবে, বুঝলে ভাই? বাবু খাইছো, বাবু সইছো, এগুলো তো প্রচুর জিজ্ঞাসা করেছে, প্রচুর টাইম ওয়েস্ট করেছে, তাই না? এবার তোমাকে করতে হবে কি, এই জিনিসগুলো ভিতরে নিজের খেতে হবে, নিজের খেয়ে নিজের পেট ভরো, নিজের মাথার বুদ্ধি বাড়াও। এটা না করলে কিন্তু পরবর্তী সময়ে তোমার কষ্ট হবে। তো এবার দেখো, এই যে চারটা এখানে আছে, এই চারটা আমি নিজেই কোনোদিন মুখস্থ করতে পারিনি, তোমাদের আমি কি বলবো। তাহলে এই চারটা মনে রাখার একটা সহজতম পদ্ধতি আমি তৈরি করেছিলাম, সেই পদ্ধতিটা আমি তোমাদের এখন দেখাবো যে কত সহজে এটা মনে রাখা যেতে পারে। দেখো বোর্ডে আমি 5টা ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজটার এই কোণটার মান 30 ডিগ্রি ধরে নাও, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 0 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি ধরে নাও বোঝার সুবিধার্থে। এই যদি তোমরা এই 5টা ত্রিভুজের ছবি মনে রাখতে পারো তাহলে তো পুরো যে চারটা আমি দেখিয়েছিলাম পুরো চারটা তোমরা পড়ে ফেলতে পারবে একদম। ওই চারটার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই 5টা ছবি। দেখো কিভাবে করা যেতে পারে। যখন তোমাকে 30 ডিগ্রির মান বের করতে হবে তখন তুমি ভূমিতে বসাবে √3, এখানে বসাবে 1, আর এখানে বসাবে 2। যখন 60 ডিগ্রির মান বের করতে বলবে তখন তুমি লম্বতে বসাবে √3, আর এখানে 1, আর এখানে বসাবে 2। 45 ডিগ্রির সময় এখানে 1, এখানে 1, এখানে √2। আর যখন 0 ডিগ্রি বের করতে বলবে তখন এখানে 1, এখানে 1, এখানে 0। 90 ডিগ্রির ক্ষেত্রে এখানে 1, এখানে 1, আর এখানে 0 বসাবে। তো এইখানে আমি 5টা ছবি দেখিয়েছি, এই 5টা ছবি দিয়েই কিন্তু পুরো চার্টটা তোমরা মনে রাখতে পারো। দেখো কি করে মনে রাখা যায়। তো আমি একদিকে চার্টটি শো করলাম, আর এই জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে তুমি চার্টে ওই চার্টটা না পড়েও কিন্তু এই 5টা দিয়ে তুমি সমস্ত কিছু মনে রাখতে পারো। দেখো এক এক করে মনে করে নাও, তোমাকে বের করতে বলা হয়েছে sec 60 ডিগ্রির মান কত। তাহলে তুমি প্রথম sec 60 ডিগ্রি লেখো, লিখে নিলে 60 ডিগ্রি লিখেছো মানে এই ত্রিভুজের কাছে চলে আসো। এবার তুমি নিজেকে প্রশ্ন করো sec θ মানে কি লেখা যায়। sec θ মানে লেখা যায় অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, 2/1 মানে 2। তাহলে sec 60 ডিগ্রির মান 2। চার্টে খেয়াল করো sec 60 ডিগ্রির মান কত, 2 আছে অবশ্যই। এবার মনে করে নাও যে তোমাকে cot 60 ডিগ্রির মান বের করতে বলা হয়েছে, তাহলে cot 60 ডিগ্রি এই জায়গা চলে এলাম। আর cot θ মানে আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে এই জায়গায় 1/√3 ভূমি বাই লম্ব করে দিলাম। বোঝা গেছে। মনে করে নাও তোমাকে বের করতে বলা হয়েছে cos 60 ডিগ্রির মান,
তাহলে তুমি কি করবে cos 60 ডিগ্রি মানে এইখানে চলে এলাম, আর cos থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে 1/2। বোঝা গেছে? কত সিম্পলি দেখো, একদম চোখ বুঝলাম এরকম, আমাকে cos 60 ডিগ্রি, ভূমিতে কি ছিল 1 ছিল, আর অতিভুজে কি ছিল 2 ছিল, 1/2 হয়ে গেল অ্যান্সার। চোখ বোঝো, মিলিসেকেন্ডের মধ্যে এটা ভেবে নাও। আমি এখনো পর্যন্ত ওই চার্ট নিজে মুখস্থ করতে পারিনি, আবার আমাকে যখন কেউ কোশ্চেন করে আমি 1 সেকেন্ডেরও খুব মিলিসেকেন্ড মানে কোশ্চেন করলো এরকম করে চোখ বন্ধ করলাম জিনিস, হ্যাঁ এটা তো একদম সহজ জিনিস, এটা বাই বাই করে দিলাম হয়ে গেল অ্যান্সার, এটা বাই এটা করে দিলাম, ওটা বাই এটা করে দিলাম হয়ে গেল অ্যান্সার। মনে করে নাও যে তোমাকে এবার বের করতে বলা হয়েছে কি sin 30 ডিগ্রি মান, তাহলে তুমি কি করবে এই 30 ডিগ্রি ত্রিভুজের কাছে চলে এসো, এবং sin থিটা মানে কি জানো তুমি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ করে দাও 1/2। tan 30 ডিগ্রি মান তোমাকে মনে করে বের করতে বলা হয়েছে, তাহলে tan 30 ডিগ্রি এই ছবিতে চলে আসো, tan থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি করে নাও, তাহলে কোথায় √3 বসিয়ে দিলাম অ্যান্সার। বোঝা গেছে কথাটা কি? এবার মনে করো তোমাকে বের করতে বলা হয়েছে cot 45 ডিগ্রির মান, তাহলে তুমি কি করবে এইখানে চলে আসবে, এইখানে এসে cot থিটা মানে আমরা কি জানি, আমরা cot থিটা মানে জানি হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে 1/1 মানে 1। বুঝতে পেরেছো? যদি তোমাকে কোসেক 45 ডিগ্রির মান বের করতে বলা হয় তাহলে 45 ডিগ্রির কাছে চলে আসো, এবং কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব করলে √2। খুব সহজ কথা, একদম সহজ লজিক। তাহলে এই পুরো চার্ট মুখস্থ না করে যদি আমরা এই ছবি জিনিসটা মনে রাখি তাহলে ইজিলি কিন্তু আমরা পারবো, এবং আমাদের কোনো একটা জিনিস কিন্তু ভিজুয়ালাইজ পদ্ধতিতে সব থেকে বেশি মনে থাকে। কোনো একটা ছবি দেখে আমরা দীর্ঘদিন মনে রাখতে পারি, কিন্তু কোনো একটা পড়া পড়ে আমরা দীর্ঘদিন মনে রাখতে পারি না। মনে করে নাও যে যখন 2011 সাল ছিল, তখন তোমরা যদিও অনেকটা ছোটো ছিলে, 2011 সালে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখন কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এবং ওই 2011 সালে যেদিন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেদিন আমি কী করেছিলাম এখনও আমার মনে আছে, কারণ ওটা একটা স্পেশাল দিন এবং একটা স্পেশাল ছবি ছিল আমার কাছে, সেজন্য মনে আছে। এই জন্য আমরা দেখে কিন্তু বেশি মনে রাখতে পারি। এই জন্য কিন্তু তোমাকে বলা হচ্ছে তুমি এই ছবিগুলো দেখো আর এইখানে সেভ করে নাও, পুরো একদম এই ছবিগুলো এইখানে সেভ করে নাও, যে 45 ডিগ্রি হলে এরকম ছবি, 0 ডিগ্রির ক্ষেত্রে এরকম ছবি, 90 ডিগ্রির ক্ষেত্রে এরকম ছবি, 30-60 ক্ষেত্রে এরকম ছবি হয়, ছবিগুলো এখানে সেভ করে নাও, ইজিলি পারবে। ইভেন আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু আমি খাতায় এই 5টা ছবি প্রথম এঁকে নিয়েছিলাম, তারপরে আমি ছবি দেখে দেখে সমস্ত অঙ্ক করেছিলাম, এবং ত্রিকোণমিতিতে ফুল মার্কই আমি পেয়েছিলাম। এরপরে দেখো তোমাকে যদি sin 90 ডিগ্রির মান বের করতে বলা হয়, তাহলে তুমি 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে চলে যাবে ওই জায়গায় গিয়ে তুমি কি করবে, sin 90 ডিগ্রি, sin থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাই লম্ব বাই অতিভুজ করে দাও 1 হয়ে যাবে। যদি তোমাকে বলা হয় যে sec 90 মান বের করো, sec 90 মান, তাহলে চলে যাবো ওই জায়গায়, sec মানে জানি অতিভুজ বাই ভূমি, তাহলে 1/0 মানে অসংজ্ঞাত হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে আমাদের। বোঝা গেছে কথাটা কি? যদি তোমাকে বলা হয় যে cot 90 মান বের করো, cot 90, তাহলে cot 90 মানে এইখানে চলে যাও, আর cot থিটা মানে ভূমি বাই অতিভুজ 0/1, 0/1 মানে 0 হয়ে যাবে আমাদের। তাহলে একদম সহজ কথা। তো সেমভাবে শুধুমাত্র তুমি এই 5টা ছবি মনে রেখে দাও, তাহলেই তোমার কাছে সমস্ত কিছু হয়ে যাবে। এইবার আমরা 2-3টে অঙ্ক করে নেব যাতে আমরা এগুলো অনুভব করতে পারি। তো তোমরা এই ছবি 5টা আগে খাতায় তুলে নাও, আমি অঙ্ক দেবো। আমি যখন বোর্ডে অঙ্ক পাতিয়ে দেবো সেই অঙ্কগুলো ভিডিওটা পজ করে নিজে আগে করার চেষ্টা করো, তারপর না পারলে আমারটা দেখো। পারবে না কেন? পারবে, অবশ্যই পারবে। নোবডি ইজ লুজার ইন দ্য ওয়ার্ল্ড, এভরিবডি ইজ উইনার। ওকে, তুমি যদি চেষ্টা করো তবে তুমি পারবে, অবশ্যই পারবে। তাহলে দেখো আমি বোর্ডে এবার অঙ্ক দিচ্ছি 3-4টে। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা এখন সমাধান করতে হবে আমাদের। সাইডে আমি হেল্পের জন্য অবশ্য দিয়ে দিয়েছি ওখানে ছবিটা, তো যাদের দরকার সেটা দেখে নিতে পারো, কিন্তু আমি বলবো যে এটা দেখো না, নিজের খাতায় তো করেছো, নিজের খাতা থেকে করার চেষ্টা করো। তো আমার এখানে আছে sin স্কয়ার 45 ডিগ্রি। sin স্কয়ার 45 ডিগ্রির মান কত হয়? তাহলে sin স্কয়ার 45 এর জন্য এই ছবিতে আমরা যাব 1/√2 ভাই, খুব সহজ কথা। তাহলে 1/√2 এই যে বসিয়ে দিয়েছি, তার কি আছে স্কোয়ার আছে, তাই জন্য আমি এখানে স্কোয়ার দিলাম। একদম প্রথম দিকে কিন্তু আমরা আলোচনা করেছি sin স্কোয়ার 45 ডিগ্রিকে লেখা যায় sin 45 তার হোল স্কোয়ার, সেটা নিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ আলোচনা করেছিলাম। তো এখানে মাইনাস আছে cos স্কোয়ার 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত প্রথম সেটা তুমি কল্পনা করো, মান হচ্ছে √2/√3, তার হোল স্কোয়ার আছে এখানে, প্লাস sec স্কোয়ার 30 ডিগ্রি, sec 30 ডিগ্রির মান কত প্রথমে এটা খেয়াল করো, তাহলেই তুমি পারবে। sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, তাহলে এখানে আছে 2/√3 তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। দেখো এই জিনিসটা কেটে গেল, তাহলে এখানে পড়ে রইল 1/2, 1 এর স্কোয়ার মানে 1 আর √2 তার স্কোয়ার মানে 2, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 1/2। খুব সহজ কথা এটা, বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট দেখবো এবার। নেক্সট আরেকটা অঙ্ক আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি, সেটা তোমরা করো। অঙ্ক পাঠিয়ে দিয়েছি, আমার আগে অঙ্ক তোমাদের করা চাই, আমার আগে অঙ্ক কিন্তু শেষ করতে হবে। তাহলে এখানে 3 আর tan স্কোয়ার 45, tan 45 এর মান 1 তার স্কোয়ার করলাম, মাইনাস sin 60 তার স্কোয়ার করতে হবে, sin মান কত হয় √3/2 তার হোল স্কোয়ার হবে, তাহলে √3/2 তার হোল স্কোয়ার হলো, মাইনাস 1/3
কোয়াট এ স্কোয়ার 30, কোয়াট 30-এর মান কত হয়? কোয়াট 30-এর মান √3 তার স্কোয়ার করলাম, √3 তার স্কোয়ার করলাম -1/8 রইল এখানে। সেক স্কোয়ার 45, সেক 45-এর মান হয় √2 তার স্কোয়ার করলাম, √2 তার স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখানে 3 মাইনাস এখানে লিখতে পারি 3/4 মাইনাস এখানে লিখতে পারি 1/3 ইন্টু 3 মাইনাস 1/8 ইন্টু এখানে লিখতে পারি 2, 3 3 কেটে গেল আর এখানে পড়ে রইল 1/4। তাহলে রইল কত? 3 মাইনাস 3/4 মাইনাস 1/4। তাহলে এখানে পড়ে রইল, আমি লসাগু করলাম, লসাগু করলে টোটালটা লসাগু 4 হয়, 3 4 12 মাইনাস 3 মাইনাস 1। তাহলে 12 থেকে 4 চলে গেল, কত থাকে? 8। তাহলে 8/4 2 হলো আমাদের অ্যান্সার। খুব সহজ কথা এটা। অঙ্কটা আমি কিভাবে সমাধান করলাম? সমাধান করা কিন্তু কোনো ব্যাপারই না, ক্যালকুলেশন জাস্ট 7 8-এর ব্যাপারটা এটা। কিন্তু যেটা এখানে একটু কারিকুলাম সেটা হচ্ছে আমাদের এই 5টা ছবি মনে রেখে কোনগুলোর মান সঠিক ইনপুট করতে হবে, না হলে ভুল ইনপুট করলে কি হবে? ভুল জিনিসই আমাদের উত্তর আসবে, অঙ্কটা ভুল হয়ে যাবে। আর একটা অঙ্ক আমি দিচ্ছি, সেই অঙ্কটা তোমরা সমাধান করো, তারপরে আমরা আরেকটু নতুন কিছু আলোচনা করব। আর মাত্র আমাদের একটা টপিকস বাকি আছে, পুরক্ষণ আলোচনা করলে আমাদের পুরো ত্রিকোণমিতি সমস্ত কিছু শেষ হয়ে যায়। ওকে, তাহলে দেখো এরপরে আমরা কি করি। দেখো বোর্ডে আমি আরেকটা কোশ্চেন দিয়েছি, ভিডিওটা পজ করো, নিজে অঙ্ক করো, নিজে অঙ্ক করতে হবে, না হলে কিন্তু পারবে না। দেখো এখানে কি আছে? সেক স্কোয়ার 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান কত হয়? 2, তাহলে 2 এর স্কোয়ার হবে এই ক্ষেত্রে, মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান কত হয়? কট 30 ডিগ্রির মান √3, তাহলে এখানে √3 তার স্কোয়ার হবে, মাইনাস 2 ইন্টু tan 30, তাহলে tan 30-এর মান কত হয়? 1/√3, তাহলে 1/√3 যে বসে গেল, ইন্টু কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান কত হয়? 2/√3, তাহলে এই যে 2/√3 এখানে পড়ে গেল। তারপরে রয়েছে নিচে 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। দেখো এইখানে আমরা কিন্তু tan স্কোয়ার 30 ডিগ্রির মান বসিয়ে দিতে পারি, কিন্তু আমার মাথায় আরেকটা বুদ্ধি এলো কি, দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা আছে তো, এটা একদম প্রথমে আমরা শিখেছিলাম sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1। তারপরে কি শিখেছিলাম? 1 প্লাস tan স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা। তাহলে এই যে 1 প্লাস tan স্কোয়ার থিটা sec স্কোয়ার 30 ডিগ্রি আমরা লিখতে পারি তো? পারি কিনা তাই বলো? পারি তো? তাহলে এবার খেয়াল করে দেখো, এই জায়গায় আমরা 2 এর স্কোয়ার 4 আর √3 এর স্কোয়ার 3 মাইনাস 2 গুণ 2 করলে কত হয়? 4, আর এখানে √3 গুণ √3 করলে হয় 3 বাই সেক স্কোয়ার 30 ডিগ্রি আছে তো, সেক স্কোয়ার 30 ডিগ্রির মান আমরা এখান থেকে বলতে পারি কত? 2/3 তার হোল স্কোয়ার। তাহলে এই জায়গায় 2/√3 তার হোল স্কোয়ার। সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3 তার হোল স্কোয়ার হবে, তাহলে 2/√3 তার হোল স্কোয়ার আমরা করে দিলাম। তাহলে এখানে 4 মাইনাস 3 করলে থাকে হচ্ছে 1 মাইনাস 4/3 ইন্টু এই জিনিসটা উল্টে লিখবো আমরা, তাহলে 3 এর স্কোয়ার কত হয়? √3 তার স্কোয়ার কত হয়? √3 এর স্কোয়ার করলে পাই 3 আর 2 এর স্কোয়ার করলে পাই 4। এটা কেটে গেল, তাহলে আলটিমেটলি ওখানে 1 পড়ে রইল, 1 মাইনাস 1 0। তাহলে আরেকবার দেখো আমরা কি করেছি, সেক স্কোয়ার 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান কত হয়? সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2 তার স্কোয়ার করলাম। কট 30 ডিগ্রির মান কত হয়? কট 30 ডিগ্রির মান হচ্ছে এই যে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে √3 তার স্কোয়ার করলাম, মাইনাস এখানে রয়েছে, তাহলে এই যে 2 tan 30 ডিগ্রির মান 1/√3। কোসেক 60 ডিগ্রির মান কত হয়? কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। তারপরে আছে এখানে 1 প্লাস tan স্কোয়ার থিটা, সেটাকে লিখলাম sec স্কোয়ার থিটা। তারপরে এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমরা 0 পেলাম অ্যান্সার। এইবার আমরা এই টাইপের অঙ্কগুলো শেষ করব। আমাদের আর একটা লজিক বাকি আছে, সেটা হচ্ছে পুরক্ষণ, সেটা আমি শেখাবো, তাহলেই ত্রিকোণমিতি সমস্ত কিছু ক্লাস 10 যা যা ছিল সমস্ত কিছু পড়া হয়ে যাবে তোমার। দেখো বোর্ডে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। এই সমকোণী ত্রিভুজের এই কোণটার মান আমি ধরে নিলাম আলফা, এটার নাম আমি ধরে নিলাম বিটা। একটা ত্রিভুজে মোট তো 180 ডিগ্রি কোণ থাকে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই দুটোর যোগফল কত হয়? 90 ডিগ্রি। তাহলে যে কোনো দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই কোণ দুটিকে একে অপরের পূরককোণ বলা হয়। ওকে, তাহলে আরেকটা কথা আছে, যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। 90 ডিগ্রি হলে পূরক কোণ, 180 ডিগ্রি হলে সম্পূরক কোণ। তাহলে এই জায়গায় আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি আলফা প্লাস বিটা = 90 ডিগ্রি। এখান থেকেও কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া যায়, কোনো একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি সর্বদা 90 ডিগ্রি হয়। এই কথাটা তোমাদের মনে রেখে নিতে হবে। দেখো এই কোণটার সাপেক্ষে এটা লম্ব, আর হচ্ছে এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে মনে করে নাও আমি সাইন আলফা এটা = কি লিখতে পারি? এটা = কি আমি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই এসি। cos আলফা এটা আমরা কি লিখতে পারবো? cos আলফা ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই হচ্ছে এসি। এবং tan আলফা আমরা কি লিখতে পারবো? লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই হচ্ছে বিসি, তাই তো? এবার মনে করে নাও cot আলফা আমাকে বের করতে বলা হয়েছে। cot আলফা ভূমি বাই হচ্ছে লম্ব, অর্থাৎ বিসি বাই হচ্ছে এবি, এটা আমরা লিখতে পারি। এবার মনে করে নাও যে আমরা বের করতে চাই যে cos বিটা, তখন এই কোণটার সাপেক্ষে কিন্তু লম্ব টম্ব সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। এই কোণটার সাপেক্ষে এটা হবে লম্ব, তাই তো? কোণের বিপরীতটাকে লম্ব বলা হয় সব সময়ের জন্য। তাহলে cot বিটা, তখন আমরা জানি cot থিটা মানে কত? cot থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে cot বিটা এই কোণটার সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, আর এটা লম্ব। তাহলে cot বিটা = এবি বাই এসি লেখা যাবে।
এবি বাই হচ্ছে এসি, এবং সাইন বিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে বিসি বাই এসি, বিসি বাই হচ্ছে এসি, এটা আমরা লিখতে পারবো। সিমিলারলি এখানে আমরা কট বিটা মনে করো বের করতে চাই, কট বিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, কট বিটা ইজ ইকুয়াল টু আমরা অবশ্যই লিখতে পারি কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে কট বিটা ইজ ইকুয়াল টু এটা ভূমি আর এটা লম্ব, তাহলে আমরা লিখতে পারি এবি বাই হচ্ছে বিসি। এবং মনে করে নাও যে আমরা ট্যান বিটা বের করতে চাই, ট্যান বিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ট্যান বিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি হবে এটা, তাহলে বিসি বাই হচ্ছে এবি, এটাই তো লিখতে পারি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, একটা মজার জিনিস ঘটেছে, দেখো এই জায়গাও যে ব্যক্তি আছে এই জায়গাও সেই ব্যক্তি আছে, তাহলে এই দুটো সমান হলে আমরা কি লিখতে পারি, এই দুটো সমান, যেহেতু আমার রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে তাহলে আমি কি লিখতে পারি, সাইন আলফা ইজ ইকুয়াল টু কস বিটা, লিখতে পারি কিনা আমরা তাই বলো, পারি তো, যেহেতু আমাদের এবি বাই এসি এসছে, এখানেও এবি বাই এসি এসছে, তাহলে এখানে আমরা সাইন আলফা ইজ ইকুয়াল টু কস বিটা অবশ্যই লিখতে পারি, পারি তো। তাহলে এইখান থেকে আবার খেয়াল করে দেখো, এই জায়গায় যেটা আসছে বিসি বাই এসি, এই জায়গাও দেখো বিসি বাই এসি, এই দুটো সমান হলে এই দুটো সমান, একইভাবে এবি বাই বিসি, তাহলে এই দুটো সমান, আবার এখানেও দেখো বিসি বাই এবি, এখানেও বিসি বাই এবি, তাহলে এই দুটো সমান। তাহলে এইখানে একটা মজার জিনিস ঘটেছে, সেই জিনিসটা কি, দেখো বিটা কোণের মান যদি আমরা এখান থেকে বের করার চেষ্টা করি, তাহলে বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এই যে জিনিসটা ছিল এইখান থেকে আমরা কি লিখতে পারি, কস বিটা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, এবি বাই এসি, এবি বাই এসিটাকে আমরা কি সাইন আলফা লিখতে পারি, সাইন আলফা। এই হলো আমাদের পূরক কোণের সূত্র। পূরক কোণ মানে কি 90 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলা হয় একে অপরের, কস 90 মাইনাস আলফা, তখন তোমাকে সেটা লিখতে হবে সাইন আলফা, বুঝতে পেরেছো। সেম ভাবে এই জায়গায় মনে করো কট বিটা মানে সবসময় জন্য তো 90 মাইনাস আলফা, বসিয়ে দিই কট 90 মাইনাস আলফা, সেটা ইজ ইকুয়াল টু তুমি কি পেয়েছো, এবি বাই বিসি মানে ট্যান আলফা, তাহলে হয়ে গেছে ট্যান আলফা, কট 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু ট্যান আলফা পেয়েছি। একইভাবে যদি আমরা এইখান থেকে দেখো, যদি সাইন বিটার মানটা বসানোর চেষ্টা করি, সাইন বিটা মানে কত, বিটা মানে হচ্ছে এই যে বিটা মানে কত, বিটা মানে হচ্ছে 90 মাইনাস আলফা, দেখো সাইন 90 মাইনাস আলফা, বিটা মানেই 90 মাইনাস আলফা, তাহলে বিসি বাই এসি মানে কজ আলফা, তাহলে এখানে আমরা লিখতে পারি কজ আলফা, তাহলে এই হয়ে গেল সূত্র। তাহলে এই বোর্ডে যেটা আমি লিখেছি এক এক করে আমি বোঝানোর চেষ্টা করেছি, প্রথম এই কোণ দুটো সমষ্টি 90 ডিগ্রি হয়, সেখান থেকে বিটার মান আমি বের করে রেখে দিলাম, এই কোণটার সাপেক্ষে সাইন আলফা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব বাই অতিভুজ, আর এই কোণটার সাপেক্ষে কস বিটা আমরা বের করছি, কস বিটা মানে ভূমি বাই অতিভুজ, এই কোণটার সাপেক্ষে এটা হলো লম্ব আর এটা ভূমি আর এটা অতিভুজ, তাই এই যে কস বিটা ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ এই দুটো সমান, এই জন্য এই দুটো সমান। কস বিটা মানে আমরা এবি বাই এসি লিখতে পারি, কস বিটা মানে আবার কি, বিটা মানে হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে কস 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন আলফা। তাহলে এক এক করে যে সূত্রগুলো পাওয়া যায় সেই জিনিসটা আমি বোর্ডে লিখবো, তার আগে তোমরা একবার এই থিওরিটা দেখে নাও, মন দিয়ে দেখে নাও, আমি বোর্ডটা পরিষ্কার করে সমস্ত সূত্রগুলো লিখে দিচ্ছি তোমাদের। দেখো বোর্ডে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি যার নাম দিয়েছি এবিসি, এই কোণটাকে আমরা আলফা ধরেছি, তাহলে অবশ্যই এই কোণটা 90 মাইনাস আলফা হবে, তার প্রমাণ একটু আগে আমরা দেখেছিলাম, বিটা কোণ ধরেছিলাম, বিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস আলফা হয়েছিল, তাই জন্য আমি একবারে 90 মাইনাস আলফা ধরেছি, আদারওয়াইজ তুমি এই তিনটে কোণ যোগ করলে কত ডিগ্রি পেতে হবে, তিনটে কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, তাহলে এই আলফা প্লাস 90 মাইনাস আলফা, আলফা প্লাস 90 মাইনাস আলফা, এই কোণটার কোণ কত 90, আলফা আলফা কেটে গেল 180 ডিগ্রি হচ্ছে, তো তাহলে এই কোণটা অবশ্যই 90 মাইনাস আলফা। দেখো এইবার এই যে তিনটে সূত্র আমরা লিখেছি, সাইন 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কজ আলফা, এবং ট্যান 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কট আলফা, যেটা প্রমাণ কিন্তু আমি দেখিয়েছি, এবং সেক 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কোসেক আলফা, এই তিনটে সূত্র তোমাকে মনে রাখতে হবে। এবং একইভাবে উল্টো দিকের থেকেও তোমাকে মনে রাখতে হবে, কখনো যদি কজ 90 মাইনাস আলফা লিখি তাহলে তুমি সাইন আলফা লিখতে পারবে, কেমন কথা, কজ 90 মাইনাস আলফা যদি আমরা লিখি সেটাকে লেখা যাবে সাইন আলফা। একইভাবে এরও উল্টো দিকে যদি কখনো যদি তোমাকে কোসেক 90 মাইনাস আলফা যদি কখনো তোমার লেখা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি সেক আলফা লিখতে পারবে, সেক্ষেত্রে তুমি সেক আলফা লিখতে পারবে। একইভাবে উল্টোটা এরও ঘটবে, যদি কোনো জায়গায় কট 90 মাইনাস আলফা থাকে তাহলে তুমি সেটাকে লিখতে পারবে ট্যান আলফা। বুঝতে পেরেছো কথাটা কি? এই যে জিনিসটা আমরা শিখলাম এটা বাস্তবিক প্রয়োগ কখন এবং কোথায় করব সেটা একটু খেয়াল করো। মনে করে নাও যে কোনো এক জায়গায় আছে সাইন 90 মাইনাস 30, এটা আছে, তাহলে এই যে জিনিসটা আছে সাইন 90 মাইনাস 30, এটাকে কি লেখা যাবে, কস 30। ভালো করে খেয়াল করে দেখো, কস এই জায়গায় আলফা ছিল তাই আলফা, তাহলে সাইন 90 মাইনাস 30 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কস 30। এবার একটা মজার জিনিস খেয়াল করে দেখো, তুমি যখন ওই চার্টে বিভিন্ন সাইন 30-60 মান কস 30-60 মান শেখাচ্ছিলাম তখন ওইখান থেকে তুমি খেয়াল করে দেখো, তুমি এই যে সাইন 90 মাইনাস 30 ইজ ইকুয়াল টু করলে তো আলটিমেটলি লেখা যায় সাইন 60 ডিগ্রি, এটা বিয়োগ করলে তো 60 ডিগ্রি হয়, তাহলে সাইন 60-এর মানও যা হয় কস 30-এর মানও তাই হয়। খেয়াল করে দেখো, এখানে তুমি যদি খেয়াল করো দেখবে যে সাইন 60-এর মান যা আছে কস 30-এর মানও তাই আছে। সেম প্রসিডিওরে যদি আমরা দেখি যে ট্যান
tan 30 এর মানও যা হবে cot 60 ডিগ্রি মানও তাই হবে। কেন? cot 60 কে লেখা যায় cot 90 মাইনাস 30, cot 90 মাইনাস 30 ইজ ইকুয়াল টু লেখা যায় tan 30, আর cos 90 মাইনাস 30 বিয়োগ করলে কত হয় 60 ডিগ্রি। তাহলে এই যে দেখো tan 30 এর মানও যা হবে আর cot 60 এর মানও তাই হবে। নর্মাল ফাংশনে তুমি কিভাবে মনে রাখতে পারো এটাকে? মনে করো তোমাকে বলেছে tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot কত ডিগ্রি হবে, cot কত ডিগ্রি হবে এটা তোমাকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। তাহলে tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 90 থেকে এই 20 বাদ দিয়ে দাও, কত থাকে 70। মনে করে নাও যে তোমাকে বের করতে বলা হয়েছে যে sec 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cosec কত ডিগ্রি হবে, বা এর পুরো কোণের মানটা কত হবে এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি লিখতে পারবে? এই সেকের সঙ্গে পুরো কোণের সম্পর্কে কে আছে? পুরো কোণের সম্পর্কে কোসেক আছে। তুমি আগে কোসেক লিখে নাও, 90 থেকে 60 বাদ দিয়ে দাও, কত থেকে 30। তাহলে sec 60 এর মান যা হয় কোসেক 30 এর মানও তাই হয়। একইভাবে তোমাকে যদি যখন যা বের করতে বলবে সেই হিসাবে তুমি বের করবে। বিভিন্ন রকম সূত্র আছে, সব সূত্রের প্রমাণ আমি দেখানোর চেষ্টা করেছি। লজিকগুলো এবং জিস্টগুলো তোমাকে ধরতে হবে, বারবার করে বলছি। যদি তোমাকে বলে যে সাইন মনে করে নাও আছে 40 ডিগ্রি কোনো এক জায়গায়, তাহলে তুমি এরকম লিখবে সাইন 90 মাইনাস 50 ইজ ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা। সাইন 90 মাইনাস থিটাকে লেখা যায় কস থিটা, তাহলে এটাকে লিখবো কস 50। কোনো দরকার নেই, অত কষ্ট করে লিখবোই না। আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে সাইন 40 ডিগ্রি, সাইনের সঙ্গে পুরো কোণে কি আছে কস, 90 থেকে এটা বাদ দিয়ে দাও 50 হয়ে গেল। একবারে বুঝতে হবে তোমাকে। আমি একটু মুছে দিয়ে আর কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। মনে করে নাও যে তোমাকে বের করতে বলা হয়েছে সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইনের সঙ্গে পুরক কোণে কে আছে? সাইনের সঙ্গে পুরক কোণে আছে কস। 90 থেকে 90 বাদ দিলে থাকে 0, তাহলে সাইন 90 এর মান যা হয় cos 0 এর মান তাই হয়। তোমাকে মনে করো বের করতে বলা হয়েছে সাইন 47 ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো cos 90 থেকে 47 বিয়োগ দিলে কত হয় 43। তাহলে সাইন 47 এর মান যা cos 43 এর মান তাই। মনে করে নাও যে তোমাকে tan 55 ডিগ্রি ইজ ইকুয়াল টু ট্যানের সঙ্গে পুরক কোণে কে আছে? ট্যানের সঙ্গে পুরক কোণে আছে cot, তাহলে আমরা এই জায়গায় cot বসিয়ে দিলাম, 90 থেকে এটা বিয়োগ করলে হয় 35 ডিগ্রি। বোঝা গেছে কথাটা কি? এই হলো জিস্ট। এই জিস্টটা তোমাকে বুঝতে হবে। এই যে সূত্রগুলো আছে, সূত্রগুলো তো তুমি দেখবে, অবশ্যই দেখবে, কিন্তু জিস্ট হলো এইগুলো। এই যে জিস্ট হলো এইগুলো মাথার মধ্যে ঢোকাতে হবে। তাহলে এর সঙ্গে শেষ হলো আপাতত আমাদের সমস্ত সূত্রগুলো প্রমাণ। এছাড়া ক্লাস 10-এ আর কোনো সূত্র নেই আমাদের। সমস্ত সূত্রের কথা আমি বলার চেষ্টা করেছি কম বেশি। তোমরা ভিডিওটা দরকার হলে আরও একবার দেখো, যতবার দেখবে ততবারই কিন্তু নতুন করে শিখতে পারবে। আরও একবার দেখো এবং ত্রিকোণমিতিকে আরও ডিপলি বোঝার জন্য আমাদের সঙ্গে তুমি জুড়ে থাকো। চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে নতুন নতুন জিনিস পাওয়ার জন্য। আমি এই যে জিনিসগুলো শেখালাম এর উপরে দুটো অঙ্ক দেবো, সেই অঙ্কগুলো তোমরা সলিউশন করার চেষ্টা করো। দেখো কি হচ্ছে সেটা। বোর্ডে দেখো আমি দুটো কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেন দুটো সলিউশন এখন আমরা করার চেষ্টা করব। দেখো প্রথম নিচেটাই করি, তারপর উপরটা করবো খুনি। সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি এর ভ্যালুটা কত হবে এটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি, কোশ্চেনটা আমরা লিখে নিলাম। তারপর এখানে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি আছে। আমরা একটু আগে শিখেছি কস ফাংশনটাকে সাইন ফাংশনে নিয়ে যাই। কিভাবে নিয়ে নেওয়া যাবে? পুরক কোণের মেথডে। কিভাবে? তুমি এই জায়গায় কসটাকে সাইন বানাতে চাও, তাহলে আগে তুমি সাইন লিখে নাও। তারপরে কি করবো? 90 থেকে সরাসরি এটা বাদ দিয়ে দেবো। 90 থেকে এটা বাদ দিয়ে দিলে পরে থেকে 66, সাইন 66 কস আবার সাইন 66 বাদ হয়ে গেল, তাহলে 0 হয়ে গেল আমাদের অ্যান্সার। কিভাবে এটাকে চেঞ্জ করলাম? কজের সঙ্গে পুরক কোণে সাইন ফাংশন আছে, 90 থেকে এটা বিয়োগ করে সরাসরি বসিয়ে দেবো। বুঝতে পেরেছো কথাটা কি? তাহলে এই হলো আমাদের অ্যান্সার, 0 হলো। এবার করবো আমরা উপরের অঙ্কটা। তাহলে এটা একটু মুছে নিই। দেখো এই অঙ্কটা কিভাবে আমরা হ্যান্ডেল করব। প্রথম কথা, সেক 70 ডিগ্রি, সেকের সঙ্গে পুরক কোণে কে আছে আগে সেটা কল্পনা করো। তুমি যদি খেয়াল করো, তুমি যদি সূত্রগুলো নোটগুলো সব করে থাকো, তাহলে তুমি অবশ্যই জানতে পারবে সেকের সঙ্গে পুরক কোণে আছে কোসেক থিটা। তাহলে আমি এই জায়গায় আগে কোসেক লিখে নিলাম, কোসেক আগে লিখে নিলাম। সেক আছে কত? 70 ডিগ্রি, এটাকে পুরক কোণে ট্রান্সফার করতে চাই, তাহলে সেকের পুরক কোণে কোসেক ফাংশন আছে লিখে নিলাম। 90 থেকে এটা বাদ দিয়ে দাও, কত হয় 20। তারপর এই জায়গায় সাইন ফাংশনটাকে রেখে দিলাম, সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 আমরা এখানে রেখে দিলাম। কোসেকের সঙ্গে পুরক কোণে কে আছে? কোসেকের সঙ্গে পুরক কোণে কে আছে? কোসেকের সঙ্গে পুরক কোণে আছে সেক, তাই সেক আমরা লিখে নিলাম। 90 থেকে এটা বাদ দিয়ে দিলাম 20 ডিগ্রি। তারপরে এবার দেখো কি হলো, এবার হলো হচ্ছে কোসেক ইন্টু সাইন। যে কোনো ফাংশন এবং তার বিপরীত ফাংশন গুণ করলে সর্বদা 1 হয়। যে কোনো ফাংশন এবং তার বিপরীত ফাংশন গুণ করলে সর্বদা 1 হয়। আমরা একদম এই সেশনটা শুরু করার সময় দেখিয়েছিলাম সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। এই যে কোসেক থিটা সাইন থিটা, এটাও থিটা এটাও থিটা, 20 ডিগ্রি আছে এখানে, তাহলে এটা মানে আমরা 1 লিখতে পারি। এই প্লাসটা এই যে দেওয়া হলো। আবার দেখো এই জায়গায় কি আছে? কস থিটা সেক থিটা, কস থিটার বিপরীতে তো সেক থিটা, তাহলে এই দুটো গুণ করলে কত হয়? 1। তাহলে আলটিমেট অ্যান্সার হলো আমাদের 2। বুঝতে পেরেছো কথাটা কি? প্রথম এটাকে চেঞ্জ করলাম পুরক কোণে, তারপর যে কোনো ফাংশন এবং তার বিপরীত ফাংশন গুণ করলে 1 হয়। এটাকে চেঞ্জ করে নিয়েছি, যে কোনো ফাংশন তার বিপরীত ফাংশন গুণ করলে 1 হয়, তাই জন্য 2 হলো আমাদের অ্যান্সার। এইবার বেশিরভাগ সময় আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্ট কি করে,
ওরা এই সেকটাকে পুরোক্ষণে করেছে, আবার এই সাইনটাকেও পুরোক্ষণে করবে, তারপরে কোসেককেও পুরোক্ষণে করবে, কসকেও পুরোক্ষণে করবে, মানে সবগুলো চেঞ্জ করে দেবে। আরে ভাই সবগুলো চেঞ্জ করে দিলে তো এইটা পুরোটাই ঘুরে যাবে, তাহলে তুমি তো জীবনে তার অ্যান্সারের কাছে পৌঁছাতে পারবে না। তুমি কি করবে, যে কোনো একটাকে, যেমন আমি এই জায়গায় করেছি শুধুমাত্র সেককে পরিবর্তন করেছি, সাইনকে স্থির রেখেছি। তুমি সাইনকে পরিবর্তন করে সেককে যদি স্থির রাখতে তাও হতো। ঠিক সেইভাবে এইখানেও এটাকে স্থির রেখেছি, এটাকে পরিবর্তন করেছি। কোনো একটা অঙ্কে যদি দুটো তিনটি ফাংশন থাকে, একটাকে পরিবর্তন করতে হয়, আরেকটাকে স্থির রেখে দিতে হয়, নাহলে সেটা সবসময় যেন ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। তোমরা বুঝতে পেরেছো আশা করবো। তবে এর সঙ্গে শেষ করবো আজকে আমাদের ত্রিকোণমিতির যে সেশনটা আমরা শুরু করেছিলাম ক্লাস 10-এর সমস্ত ত্রিকোণমিতি কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। ত্রিকোণমিতিতে যত সূত্র আছে A to Z আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, এবং তার প্রমাণও কম বেশি সবটাই আমি করেছি। তোমরা কিন্তু মন দিয়ে এই ভিডিওটা দেখো এবং পুরোটা বোঝার চেষ্টা করো, এবং নিজে একটা নোট তৈরি করার চেষ্টা করো। নিজে যদি নোট না তৈরি করো তাহলে জীবনে কিছু শিখতে পারবে না। নিজের নোটটা কিন্তু সব থেকে দামি হতে হবে, নিজের নোটটা কিন্তু পারফেক্ট হবে, এবং সেটা তুমি নিজে করেছো, সেখান থেকে তুমি নিজে অনেক কিছু শিখতে পারবে। এবং চ্যানেলটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও, এবং পরবর্তী ভিডিও খুব জলদি আসতে চলেছে, সেই জন্য তোমরা ওয়েট করো। এবং প্রতিনিয়ত এখানে আপডেট আমরা দিতে থাকি ম্যাথের উপরে। তো তোমরা আমাদের সঙ্গে ম্যাথটাকে এনজয় করতে করতে শেখো। ম্যাথ কখনোই খুব কঠিন ব্যাপার নয়, ম্যাথটা ভীষণ সহজ জিনিস, এটাকে শুধু অনুভব করতে হয়। এই জন্যই আমাদের চ্যানেলটার নাম হচ্ছে ফিল দ্য ম্যাথ। টাটা বাই বাই, সবাই ঘরে থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।